আগের দিন আমরা 12টা ভাব নিয়ে ডিসকাস করেছি, তার মধ্যে কোন ভাব থেকে কি বিচার করা হয়, ভাবগুলোর বৈশিষ্ট্য, ভাবের ডেফিনেশন, ভাব কিভাবে ভাঙা হয়, এই ডিটেল বিষয়গুলো আমরা জেনেছি। আপনাদের ব্রেনের উপরে একটু প্রেসার পড়েছে, বাট প্রেসার পড়লেও আলটিমেটলি ঘটনাটা আহ, কিছুটা শিখতে পেরেছেন আপনারা। আমি যেটা কালকে বুঝতে পারলাম যে বেশিরভাগ মানুষই কম বেশি শিখেছে। তো 12টা ভাব আমাদের কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গিয়ে 12টা ভাব থেকেই আমরা জীবনে সবকিছু বিচার করি। আমি আমার কথাবার্তা, আমি আমার পয়সা, আমি আমার উপার্জন, আমার কর্ম, আমার এভরিথিং, সেই সমস্ত বিষয়গুলো আমরা বিচার করব 12টা ভাব থেকে। তো এই 12টা ভাব তাই জন্য আমাদের ডিটেইলে জানা ভীষণ ভীষণ ভাবে জরুরি। তো এইবার ঘটনাটা হচ্ছে, এই যে 12টা ভাব সম্পর্কে আমরা জেনেছি, এদের মধ্যে কিছু ভাব ভালো, কিছু ভাব খারাপ। তো আজকে আমরা সেই বিষয়টা জানবো কিছুটা সময়ের পর্যন্ত। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে, আজকে আমরা পামিস্ট্রি নিয়ে ডিসকাশন করবো। আর পামিস্ট্রি ক্লাস জেনারেলি খুব ইন্টারেস্টিং হয়, জেনারেলি ইন্টারেস্টিং হয়। তো আমি আশা করবো আজকের ক্লাসটাও ইন্টারেস্টিংই হবে। তো 12টা ভাবের মধ্যে প্রথম যেটা রয়েছে সেই ভাবটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র মানে হচ্ছে 1, 4, 7, 10। এই লগ্ন, চতুর্থ ভাব, সপ্তম ভাব, দশম ভাব, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের আহ 4টে কেন্দ্রস্থান। আমাদের বেসিক নিড, আমাদেরকে বলা হয়েছিল ছোটবেলায় আমরা জানতাম বেসিক নিড হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। বেসিক নিড হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। বাট আজকে এই মুহূর্তে বেসিক নিড হচ্ছে গিয়ে আহ এই মুহূর্তে আমরা জানবো বেসিক নিড হচ্ছে 3টে। তার মধ্যে হচ্ছে আহার, নিদ্রা আর মৈথুন। কি বললাম? আহার, নিদ্রা, মৈথুন। এগুলো করবে কে? করবে হচ্ছে আমি। আমি মানে জাতক। তাহলে জাতক সে হচ্ছে 1 নম্বর লগ্নটা, মানে সে জাতক। জাতক যদি না থাকে তাহলে তো কিছুই এগুলো ভোগ করা যাবে না। এরপর হচ্ছে আহার। আহার মানে হচ্ছে গিয়ে কিছু কাজ যেটা দিয়ে ভরণ পোষণ করা যায়। তো সেটা হচ্ছে গিয়ে 10th হাউস কর্মা, হাউস অফ কর্মা, আগের দিন আমরা করেছি। মৈথুন, মৈথুনের জন্য কিছু একটা ব্যবস্থা লাগবে, যেটাকে আমরা 7th হাউসের সঙ্গে ট্রিট করবো। হাউস অফ ইন্টারাকশন, হাউস অফ এক্সচেঞ্জ, এটা হচ্ছে 7th হাউস। আর হাউস অফ স্টেবিলিটি, চতুর্থ ভাব, মানে যেখানে আমি বিশ্রাম নেব। তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান নয়, আর নিদ্রা, মৈথুন, 1, 4, 7, 10, এগুলো হচ্ছে হাউস অফ এসেনশিয়াল নিড। হাউস অফ এসেনশিয়াল নিড 1, 4, 7, 10, এদেরকে আমরা কেন্দ্রস্থান হিসেবে ট্রিট করবো। এরপরের যে হাউসগুলো, তার নাম হচ্ছে কোন স্থান। এগুলো মোটামুটি বোঝার পরে আমরা আসবো ত্রিকোণা। ত্রিকোণ, তাহলে ত্রিকোণ কে বলবো আমরা? ত্রিকোণ হচ্ছে, নর্মালি ত্রিকোণ বলতে আমরা বোঝাই 1, 5, 9। 1, 5, 9, তার মানে হচ্ছে আমরা যদি এটা চার্ট আঁকি, এরকম যদি আমরা একটা চার্ট বানিয়ে নিই, তাহলে এইটা হচ্ছে আমার, এইটা যদি আমার লগ্ন হয়, লগ্ন, এটাকে আমি লিখে দিই লগ্ন। এটা হচ্ছে আমার লগ্ন। তাহলে এইটা লগ্ন মানে 1, 5, 9। এই 1, 5, 9 কে আমরা বলবো ত্রিকোণ। এটা হচ্ছে নর্মালি ত্রিকোণ। তাহলে কেন্দ্র কোনগুলো? কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10। তাহলে কেন্দ্র আমরা কোনগুলোকে বলেছিলাম? কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10। আর তাহলে ত্রিকোণ কাকে আমরা বললাম? সেটা হচ্ছে 1, 5, 9। তাহলে ত্রিকোণ হচ্ছে আমার 1, 5, 9। তাহলে কেন্দ্র হচ্ছে 1, 5, সরি, ত্রিকোণ কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10। তাহলে 1, 4, 7, 10 এরা হচ্ছে কেন্দ্র। এরা হচ্ছে
হাউস অফ এসেনশিয়াল থিংস। তারপরে হচ্ছে গিয়ে এরপরে ত্রিকোণ, ত্রিকোণ হচ্ছে গিয়ে আমাদেরকে কিছুটা বিলাসিতা দিয়ে থাকে। তাহলে গ্রহরা কেন্দ্রস্থানে অতিরিক্ত বলবান হয়। ত্রিকোণের গ্রহরা সবসময় বলবান, কিন্তু ত্রিকোণের গ্রহরা কেন্দ্র বলবান হলে বেটার রেজাল্ট দিতে পারে। আদারওয়াইজ কিন্তু ত্রিকোণ থেকে আমরা সেই লেভেলের রেজাল্ট পাই না। এবার এই ত্রিকোণ ব্যাপারটাতে আরেকটু গন্ডগোল আছে। এই ত্রিকোণে তিনটে ভাগ আছে, তার মধ্যে ভাগগুলোকে আমি একটু লিখে দিই। ভাগগুলো হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে ধর্ম হচ্ছে 1, 5, 9। অর্থতে কারা কারা পড়ছে? অর্থতে হচ্ছে 2, 6, 10। কামে কারা পড়ছে? 3, 7, 11। মোক্ষতে কারা কারা পড়ছে? 4, 8, 12। তাহলে 1, 5, 9 এরা হচ্ছে ধর্ম ত্রিকোণ। তাহলে ধর্ম ত্রিকোণের পরে অর্থ ত্রিকোণ কোনগুলো? অর্থ ত্রিকোণ গুলো হচ্ছে 2, 6, আর 10। 2, 6, 10 হচ্ছে অর্থ ত্রিকোণ। তারপরে কাম ত্রিকোণ কোনগুলো? কাম ত্রিকোণ হচ্ছে 3, 7, 11। আর মোক্ষ ত্রিকোণ কি? মোক্ষ ত্রিকোণ হচ্ছে 4, 8, 12। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে এটা হচ্ছে ধর্ম। এই ত্রিকোণটা হচ্ছে আমার ধর্ম ত্রিকোণ। তারপরে হচ্ছে এটা আমার অর্থ ত্রিকোণ। তারপরে হচ্ছে কাম ত্রিকোণ। আর তারপরে হচ্ছে মোক্ষ ত্রিকোণ। তাহলে এই যে ত্রিকোণ কনসেপ্ট, জেনারেলি আমাদের ত্রিকোণ বলতে 1, 5, 9 কে বোঝানো হবে। কোন স্থান, যদি বলা হয় কোন স্থান, কেন্দ্র, কোন সংযোগ, তাহলে আমরা 1, 5, 9 কেই বুঝবো। কিন্তু ত্রিকোণের এই ডিভিশন, এইটা আমাদেরকে জানতে হবে। ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ, মোক্ষ ত্রিকোণ। এই দুটো জানবার পরে, কেন্দ্র আর ত্রিকোণ জানবার পরে, আমরা জানবো দুস্থান। দুস্থান, DUST। দুস্থান কারা? দুস্থানের নাম হচ্ছে 6, 8, 12। দুস্থান হচ্ছে 6, 8, 12। 6, 8, 12 এইগুলো অশুভ ঘর। দুস্থান মানে খারাপ ঘর। 6 হচ্ছে রোগ, রিপু, শত্রু। 8 হচ্ছে মৃত্যু, কষ্ট, ক্ষতি, হানি, লোন, ঋণ, পাপ। 12 হচ্ছে মুক্তি, ব্যয়, শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাওয়া। এই সমস্ত ব্যাপারগুলো 12র সঙ্গে কানেক্টেড। হসপিটাল, কারাদণ্ড, শাস্তি, এগুলো সব 12র সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাহলে দুস্থান হলো 6, 8, 12 খারাপ ঘর। এরপরে আমাদের পড়তে হবে মারক। মারক হচ্ছে 2 আর 7। মারক বলতে যারা আমাদের মৃত্যুর কারণ সৃষ্টি করতে পারে, যাদের কারণে আমাদের মৃত্যু হতে পারে। 2 আর 7কে কেন মারক বলা হচ্ছে? আপনারা জানেন যে 8 নম্বর ঘর হচ্ছে আয়ু লগ্ন। যদি এটা হয়, এইটা হচ্ছে লাইফ টাইম, লাইফ টাইম, লাইফ স্প্যান। AYW, আয়ু। আয়ু হচ্ছে এটা। এবার 8 নম্বর যদি আয়ু হয়, আমাদের এই পারাশরিয়ান ভাবম একটা কনসেপ্ট আছে, ভাবস্য ভাব।
তাহলে উল্টো দিকে এই আয়ু অষ্টম যদি আয়ু হয়, তাহলে অষ্টমের অষ্টম সেটাকেও আয়ু হিসেবেই ট্রিট। তাহলে এই দুটো ঘরের সঙ্গে আমরা কানেক্ট করব আয়ুকে। এবার কেন তৃতীয় থেকেও আয়ুর বিচার করা হয় তার কোনো ভ্যালিড লজিক আমাদের কাছে নেই। 8 নম্বর, এটা হচ্ছে ভাবত ভাবম বা ভাবস্য ভাব কনসেপ্ট। তাহলে সেখান থেকে আয়ুর কানেক্টিভিটি আমরা এখানেও পাবো। এবার তাহলে এইটা যদি আয়ু হয়, 8 নম্বর, আটের দ্বাদশ, আটের ব্যয়, আয়ুর ব্যয়ের কারক হচ্ছে গিয়ে মারক। তাহলে আটের ব্যয় 7, সে হচ্ছে মারক। তিনের দ্বাদশ, তিনের ব্যয়, সে হচ্ছে গিয়ে দ্বিতীয়, সে হচ্ছে গিয়ে মারক। তাহলে আটের দ্বাদশ আর তিনের দ্বাদশ এরা হচ্ছে মারক। আটের দ্বাদশ 7, তিনের দ্বাদশ 2। তাহলে এদেরকে আমরা মারক হিসেবে ট্রিট করব। পারকের পরে, এরপরে আমাদের যেটাকে জানতে হবে সেটা হচ্ছে উপচয়। উপচয় মানে হচ্ছে সেই সমস্ত ঘরগুলো যাদের উপরে আমরা পরিশ্রম করলে আমাদের আর্নিং হবে। এটা কিন্তু অপচয় নয়। কিন্তু এই ঘরগুলোর উপরে যত পরিশ্রম করব তত আমাদের শরীরের ক্ষতি হবে। 3, 6, 10, 11, এই ঘরগুলো আমাদের অর্থনৈতিক বা ম্যাটেরিয়ালিস্টিক গেইন দিতে পারে, কিন্তু এরা আধ্যাত্মিক জ্ঞানের জন্য, আমাদের শারীরিক উন্নতির জন্য খুব একটা সাপোর্টিভ নয়। কিন্তু যদি আমরা অধিক অর্থ উপার্জন করতে চাই, তাহলে এই ঘরগুলোর উপরে আমাদের কাজ করতে হবে। 3, 6, 10, 11 উদ্যম নিয়ে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ফলে কর্ম হবে, এবং কর্ম থেকে আসবে প্রচুর আয়। তাহলে 3, 6, 10, 11 এদের নাম হচ্ছে উপচয়। এই হাউসগুলো অর্থ উপার্জন, কর্ম ইত্যাদির ক্ষেত্রে পজিটিভ। এরপরে আমরা যে হাউসগুলো পড়বো তারা হচ্ছে ত্রিশরয়। TRISHA। একটু কনফিউশন হবে, তবে মুখস্থ হয়ে যাবে। ত্রিশরয় হচ্ছে 3, 6, 11। আমি এইটার স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে দেবো। এইটা যেটা লেখা হচ্ছে, এইটাকে লিখে গ্রুপে পাঠিয়ে দেবো, এই ছবিটা। তাহলে ত্রিশরয় স্থানগুলো মূলত রোগ, ব্যাধি, বাধা, কষ্ট এগুলোর সঙ্গে কানেক্টেড। ত্রিশরয় স্থানগুলোকে আমরা খুব শুভ স্থান বলবো না। তাহলে লক্ষ্য করুন, উপচয় স্থান সেখানেও 11 রয়েছে, ত্রিশরয় স্থান সেখানেও 11 রয়েছে। তাহলে এইখানে একটা জিনিসই ক্লিয়ার, যে আমি যত আয় উপার্জন বৃদ্ধির চেষ্টা করব, তো কিন্তু আমি আমার যে আধ্যাত্মিক বা হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল গেইন, সেখান থেকে পিছিয়ে যাব। এরপরে আমরা চলে আসব ত্রিশরয়ের পরে আর দুটো আমরা পড়বো। তার মধ্যে প্রথমটা হচ্ছে, তিনটা আমরা পড়বো। একটা হচ্ছে আপোক্লিপ, আর একটা হচ্ছে পনফা। আপোক্লিন স্থান, কেউ আপোক্লিনও বলেন, আমিও আপোক্লিন বলি। তো আপোক্লিন বা কনফর, আপোক্লিনটা কি? আপোক্লিন হচ্ছে চারটে ঘর। আপোক্লিন স্থান, এর মধ্যে রয়েছে 3, 6, 9 আর 12। 3, 6, 9, 12 এটা হচ্ছে আপোক্লিন স্থান। এগুলো মূলত আয়ুর্বিচারের ক্ষেত্রে কাজে লাগে। কনফর স্থানগুলো হচ্ছে 2, 5, 8, 8, 8, 11।
এই স্থানগুলোর নাম হচ্ছে কনফার্সন। তাহলে মোটামুটি এই কনসেপ্ট গুলোই আমাদেরকে বুঝতে হবে। ভাবের বিভাজন, এইগুলো বাদ দিয়ে আরো একটা আছে, সেটা হচ্ছে বাধক। বাধকের কনসেপ্টটা আমাদের পড়াশোনা আর অ্যাস্ট্রোলজিতে নেই। বাধকের ভাবটাকে, বাধক ব্যাপারটাকে আমরা পাই হচ্ছে গিয়ে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বাধকের একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে চর রাশির ক্ষেত্রে একাদশ ভাব, স্থির রাশির ক্ষেত্রে নবম ভাব, এবং আহ দত্তক রাশির ক্ষেত্রে সপ্তম ভাব। তাহলে স্থির রাশির ক্ষেত্রে একাদশ ভাব, সরি, চর রাশির ক্ষেত্রে একাদশ ভাব, স্থির রাশির ক্ষেত্রে নবম ভাব, এবং দত্তক রাশির ক্ষেত্রে সপ্তম ভাব। তাহলে চর রাশির ক্ষেত্রে, মুভেবল মানে চর রাশির ক্ষেত্রে 11 নম্বর ঘর, স্থির রাশির ক্ষেত্রে 9 নম্বর ঘর, আর দত্তক রাশির ক্ষেত্রে 7 নম্বর ঘর। এটাকে আমরা বাধক হিসেবে ট্রিট করবো। কোনো কোনো সময় তো আমরা ব্যবহার করি, বাধক কনসেপ্ট যে আমরা একদম ফেলে দিয়েছি তা নয়, প্রয়োজন হলে আমরা বাধক কনসেপ্টটাকে ইউজ করতেই পারি, কিন্তু এটা মূলত কৃষ্ণমূর্তি সিস্টেমে ইউজ করা হয়। তাহলে কেন্দ্র শিখলাম আমরা, ত্রিকোণ শিখলাম আমরা। কেন্দ্র স্থানগুলোকে বলা হয় বিষ্ণু স্থান, ত্রিকোণকে বলা হয় লক্ষ্মী স্থান। দুস্থান 6, 8, 12, মারক আমরা পেলাম 2, 7, উপচয় আমরা পেলাম 3, 6, 10, 11, ত্রিশরয় নেগেটিভ হাউসেস 3, 6, 11, আপক্লিম পনফর 3, 6, 9, 12, 2, 5, 8, 11। এদেরকে মূলত আয়ুর বিচারের ক্ষেত্রে কাজে লাগানো হয়, এছাড়াও কর্মপ্রাপ্তি কর্মের ক্ষেত্রেও বিভিন্ন সময় কাজে লাগানো হয়। বাধক হচ্ছে চর রাশির ক্ষেত্রে একাদশ, স্থির রাশির ক্ষেত্রে নবম, এবং দত্তক রাশির ক্ষেত্রে শূন্য। এগুলো বাদ দিয়ে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ত্রিকোণের মধ্যে 4টে ক্লাসিফিকেশন: ধর্ম ত্রিকোণ 5, 9, অর্থ ত্রিকোণ 2, 6, 10, কাম ত্রিকোণ 3, 7, 11, মোক্ষ ত্রিকোণ 4, 8, 12। তাহলে এইটুকুর মধ্যে কারোর কোনো সংশয় তৈরি হয়েছে? এই ছবিটাকে আমি আপনাদের গ্রুপে দিই। 241। স্যার, ওই অপাথলিন পানফাড়া এটা একটুখানি বলে দেবেন আরেকবার। না নয়, হচ্ছে গিয়ে আমাদের যে ঘরগুলোকে আমরা লিখলাম, এটা হচ্ছে 3, 6, 9, 12, আর কনফার হচ্ছে 2, 5, 8। এইগুলো মূলত স্বল্পায়ু, দীর্ঘায়ু, মধ্যায়ু বার করবার জন্য কাজে লাগে। কেন্দ্র আচ্ছা। স্থানগুলো একরকম আয়ু ইন্ডিকেট করে, আপোক্লিন একরকম আয়ু ইন্ডিকেট করে, কনফার আর একরকম আয়ু ইন্ডিকেট করে। অনেক সময় সন্তান প্রাপ্তি, পুত্র হবে না কন্যা হবে, সেই ক্ষেত্রেও আমরা এই 3টে ভাগ করি। হুম। তো বিভিন্ন ক্ষেত্রে যেখানে 3টে অপশন থাকে তার মধ্যে চুজ করতে হবে কোন অপশনটা হবে, সেই ধরনের বিচারের ক্ষেত্রেও আমরা কেন্দ্র, আপোক্লিম আর কনফরকে ইউজ করি।
আচ্ছা, আর কারোর কোনো সমস্যা? আচ্ছা, এই যে ডিভিশনটা আমরা করলাম, এর মধ্যে স্যার ম্যাক্সিমাম এটা ইউজ একটু আমরা বুঝতে করব একটু স্যার, স্যার এটা একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে স্যার। কোনটা? এই টোটালটা একটু মোটামুটি। না, এটা তো বোঝার কিছু নেই, এটা একদম ধরে মুখস্থ। আচ্ছা 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 স্যার, আচ্ছা আচ্ছা বুঝতে আমাদের একটা পেরেছি। চার্ট নিতে হবে, এই চার্টটা এরকম একটা চার্ট বানাতে হবে, বানিয়ে এই জিনিসটাকে একবার দেখে নিতে হবে। দেখে শুধু নামগুলোকে লিখে নেবো, লিখে নিয়ে যেটা যেটা কেন্দ্র সেটা সেটা লিখে ফেলতে হবে, এটা কেন্দ্র। তারপরে হচ্ছে যেটা অর্থ ত্রিকোণ, সেটা লিখতে হবে অর্থ ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, অর্থ ত্রিকোণ। কাম ত্রিকোণ, কাম ত্রিকোণ, কাম ত্রিকোণ। ধর্ম ত্রিকোণ, ধর্ম ত্রিকোণ, ধর্ম ত্রিকোণ। মারক, বাধক, এগুলো সব লিখে ফেলতে হবে। এইগুলো লিখে ফেললে পরে কয়েকবার লিখলেই আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা এর থেকে অনেক কঠিন কঠিন জিনিস মুখস্থ করেছি। তো আমাদের অ্যাস্ট্রোলজি যখন আমরা প্র্যাকটিস করব, কেন্দ্র আমাদের লাগবে, ত্রিকোণ লাগবে, দুস্থান লাগবে, উপচয় লাগবে। তো আমাদের মূলত এই চারটের ব্যবহার হচ্ছে বেশি: কেন্দ্র, ত্রিকোণ, দুস্থান আর উপচয়। বাকিগুলোর ব্যবহার তুলনামূলকভাবে কম। তাহলে এইগুলোকে আমাদের একটু বেশি করে মুখস্থ করে নিতে হবে। তাহলে কেন্দ্র হচ্ছে 1 4 7 10, ত্রিকোণ হচ্ছে 1 5 9, দুস্থান হচ্ছে 6 8 12, উপচয় হচ্ছে 3 6 10 11। তাহলে এইটা মোটামুটি আমাদের আজকের যেটা পড়াশুনোর ব্যাপার ছিল, সেটা হচ্ছে এই পর্যন্ত। তো এই পর্যন্ত বুঝতে কোনো যদি কারোর প্রবলেম হয় বা বিষয়গুলো মাথায় নিতে, তখন আমাকে একটু বলতে হবে। তারপরে আমরা চলে আসবো আমাদের আজকে হস্তরেখা। খেলা আমরা ধরে নিচ্ছি আমাদের কারোর বিশেষ বুঝতে অসুবিধা হয়নি। স্যার আমি একটু বলবো? হ্যাঁ, একটু কেন, না অবশ্যই আমি বলুন। তো ক্লাসের না, বলছি বাধকটা কি দেখে স্যার? বাধকটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখি, কিন্তু হচ্ছে মানে একদম সিম্পল, যে বাধা দেয়। তাহলে বাধকের বিষয়টা কি? যেখান থেকে আমরা বাধা প্রাপ্ত করি। তাহলে চর রাশির ক্ষেত্রে 11 নম্বর ঘর, এইখানে যদি ধরুন কর্ম অধিপতি থাকে, তাহলে আপনার লগ্ন আমরা ধরে নিচ্ছি মেষ লগ্ন। তাহলে আপনার ক্ষেত্রে কর্ম দেবে কে? শনি কর্ম দেবে। এবার সেই শনি যদি 11 নম্বর ঘরে থাকে, শনিকে আমরা যদি 11 নম্বর ঘরে পাই, তাহলে আমরা বলবো যে আপনার কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। এইটা হচ্ছে গিয়ে বাধকের কনসেপ্ট। কিন্তু স্টেলার অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে, অর্থাৎ আমাদের সাবলর্ড বেসড অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে এই বাধক কনসেপ্টকে ইউজ করা হয়। বুঝেছি স্যার। ঠিক আছে। তো এবার আমরা হস্তরেখা সম্পর্কে একটু বেসিক আইডিয়া শুরু করব। তো তার জন্য আমি একটা হাত খুঁজে বার করি সবার আগে। মোটামুটি আপনাদের হাত দেখা সম্পর্কে টুকটাক আইডিয়াজ আছে? মানে দেখেন টেখেন কেউ এরকম কি রয়েছেন? টুকটাক হাত দেখেন বিয়ে বাড়িতে গিয়ে বা অন্য জায়গায়। মানুষ আর কি ভাবে যে হাত দেখাটা খুব সোজা, বাট বেসিক্যালি হাত দেখাটা হচ্ছে চরম কঠিন একটা ব্যাপার। মানে চরম কঠিন, মানে চরম কঠিন। তো হাতের একটা ছবি আমি পেয়েছি। এই একটা হাতের ছবি আমি পেয়েছি। তো এই জিনিসটার নাম হচ্ছে করতল, এটা আমরা জানি। তো আমাদের হাত দেখার অভিজ্ঞতা মোটামুটি কম বেশি, আমরা যারা অ্যাস্ট্রোলজি করছি প্রত্যেকেই একটু হাত দেখা দিয়েই শুরু করি। জেনারেলি যখন আমাদের ইন্টারেস্ট তৈরি হয়, তখন আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই ইন্টারেস্ট আসে। যেমন আমরা সবাই মোটামুটি জানি যে এই ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র।
এই যে জায়গাটা, এই ক্ষেত্রটা শনির ক্ষেত্র, এটা রবির ক্ষেত্র, এটা বুধের ক্ষেত্র, এটা আমরা সবাই জানি। এই জায়গাটাকে নিয়ে আমরা বলি শুক্রের ক্ষেত্র, এইটাকে আমরা বলি চন্দ্রের ক্ষেত্র, এটাকে বলি মঙ্গলের ক্ষেত্র, এই জায়গাটাকে বলি রাহুর ক্ষেত্র, আর এটাকে বলি কেতুর ক্ষেত্র। এবার এই রাহু আর কেতু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে নেই, তাহলে ওখানে হচ্ছে গিয়ে প্লেন অফ মার্স, পার মার্স আর লোয়ার মার্স, এই হিসেবে ব্যাপারটাকে ট্রেড। এই জায়গাগুলোর মধ্যে কিছু রেখা রয়েছে, তার মধ্যে আমাদের চারটে প্রধান রেখা। চারটে প্রধান রেখার মধ্যে একদম সবার আগে যাকে আমরা পাবো সে হচ্ছে আমার আয়ু রেখা। বেঁচে পড়তে আছি কিনা বলবে এই রেখাটা। আয়ু রেখার পরে হৃদয় রেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। আয়ু রেখার এখান থেকে একটা শিরোরেখা, বুদ্ধিবৃত্তি আছে কিনা, এখান থেকে একটা ভাগ্য রেখা উঠবে। এই মূলত চারটে রেখা আমরা দেখতে পাই। এবার এই চারটে রেখা হচ্ছে গিয়ে মেইন লাইন্স, প্রধান চারটে রেখা। এই চারটে রেখাকে যদি আমরা চিনতে পারি তাহলে মোটামুটি 80% হাত দেখা শিখে যাব। খুবই কঠিন চারটেকে চিনতে পারা। আমাদের মেইন কাজ হবে এই চারটে রেখাকে চেনা, বোঝা। এবার এই চারটে রেখা, এগুলোকে বুঝবার আগে হাতের কিছু concept আমাদের শিখতে হবে। আমাদের ক্লাস একটু দ্রুত হবে। হাতের মধ্যে প্রথম যে বিষয়টাকে আমরা শিখব সেটা হচ্ছে হাতের কনসিস্টেন্সি। হাতটা শক্ত না হাতটা নরম, বুঝবেন কি করে? 20-25টা হাত টিপে টিপে দেখবেন। হাত দেখলে পরেই আপনি বুঝতে পেরে যাবেন যে এই মানুষটার হাতটা শক্ত না এই মানুষটার হাতটা নরম। কয়েকটা হাত টিপলে পরেই বোঝা যাবে, একটা আইডিয়া চলে আসবে যে এই মানুষটার হাতটা শক্ত বা এই মানুষটার হাতটা নরম। তো যদি শক্ত হাত হয় তাহলে মানুষটা হচ্ছে দৃঢ়চিত্ত, বাজেগুন, একরোখা, জেদি। মানুষটার হৃদয় কঠিন। হৃদয় কঠিন মানেই ভগবান একে কষ্ট দিয়ে পাঠিয়েছে, এটা মাথায় রাখতে হবে। কষ্ট দিয়ে পাঠিয়েছে, স্ট্রাগল বেশি। হাত শক্ত মানেই সেই মানুষটাকে স্ট্রাগল করতে হয়েছে, সেই মানুষটাকে ওইভাবেই ভগবান তৈরি করে পাঠিয়েছে। এই মানুষগুলোর ক্ষেত্রে গ্রহণ করবার ক্ষমতা মাঝারি। এই মানুষগুলো সাধারণত নিজের মতামত প্রকাশ করতে পছন্দ করে। এদের মধ্যে রসবোধের অভাব দেখতে পাওয়া যাবে। এটা খাটুরে, মানে এদেরকে দিয়ে খাটিয়ে নিতে পারবেন। এরা প্রচন্ড পরিশ্রম করে এবং পরিশ্রমটা এদের, পরিশ্রম করে আনন্দ পায়। এরা ভাবে যে এই মানুষগুলোর পরিশ্রমটাই করতে হবে। শক্ত হাতের মানুষদেরকে বেশি দায়িত্ব নিতে হয়। তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু খুব একটা রোমান্টিক হয় না। প্রেম ভালোবাসা এগুলো যে এরা খুব ভালো বোঝে সেরকম নয়। হুম, এরা একটু কিছুটা কঠিন হৃদয়যুক্ত মানুষ। এরপর হচ্ছে নরম হাত। নরম হাত, মাঝারি নরম হাত, খুব নরম, মাঝারি নরম হাত খুব। এই মানুষগুলো ভালো বন্ধু হতে পারে। এদের জীবনে প্রচুর ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। এরা সৃজনশীল এবং এদের সঙ্গে অ্যাটাচমেন্ট করা ভীষণ ভালো। আমাদের জ্যোতিষ তন্ত্রের জন্য মাঝারি নরম হাত ভীষণ ভালো। ভীষণ ভালো মানে ভীষণ ভীষণ ভালো। কিন্তু হাত যদি অতিরিক্ত নরম হয়ে যায় তখন তার মধ্যে এত বেশি সেন্সিটিভ বিহেভিয়ার আসে। মানে একটা কথা আছে না, ফুলের ঘায়ে মূর্ছা যায়। তো এই ছোট্ট আঘাত এলেও অতিরিক্ত নরম হাতের মানুষ আর সেটা নিতে পারে না, রিয়াক্ট করে ফেলে। এই অতিরিক্ত নরম হাতের মানুষদেরকে আপনারা স্কুলে দেখেছেন, তাদেরকে আপনারা বলতেন, বিশেষ করে মহিলারা বলতেন ছিঁচকা দিলে। কিছু একটা বললেই ভ্যাঁ শুরু করে দিল। এই যে মানুষগুলো, এই মানুষগুলো হচ্ছে অতিরিক্ত নরম হাতের মানুষ। স্পিরিচুয়ালিজম মারাত্মক লেভেলের হতে পারে, স্পিরিচুয়ালিজম মারাত্মক হতে পারে, কিন্তু যদি কোন রকম ইন্টারাপশন পায়, কোন রকম বাধা আঘাত পায়, তাহলে স্পিরিচুয়ালিজমের হয়ে গেল। তখন হচ্ছে গিয়ে এই ধরনের মানুষরা, এদের মধ্যে একদম ভেঙে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, ফ্রাস্ট্রেশন সব শেষ হয়ে যায় এদের। অতিরিক্ত নরম হাতের মানুষ ছোট্ট ছোট্ট কারণে চরম দুঃখ পেয়ে থাকে। সুতরাং অতিরিক্ত নরম হাতের মানুষ, তারা কিন্তু আমাদের জন্য, বাজারের জন্য খুব একটা সাপোর্টিভ হয়। অতিরিক্ত নরম হাতের মানুষ তাদের বাবা মা স্বামী এদেরকে বিভিন্ন ভাবে, মানে যারা এর ক্লোজ অ্যাসোসিয়েশনে রয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে বিরক্ত করে থাকেন, ঘ্যান 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 করে। তো আমরা সবসময় চেষ্টা করব মাঝারি প্রকৃতির হাত হোক,
অতিরিক্ত দৃঢ় নয়, অতিরিক্ত নরম নয়, কিন্তু মোটামুটি মিডিয়াম কনসিস্টেন্সি, ফ্লেক্সিবল হাত। এবার একটা জিনিস লক্ষ্য করুন, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া উচিত আমাকে, এই যে আমার হাতটা রয়েছে, এই যে হাতটা, এই হাতটাকে যদি আপনি পেছনের দিকে বাঁকিয়ে দেন, এইভাবে যদি এটা বেঁকে যায়, এই বাঁকাটা এরকম নয়, আঙ্গুলটা না, আঙ্গুলটা পেছনের দিকে বেঁকে যাবে, তাহলেও কনসিস্টেন্সি কম হিসেবে ধরতে হবে। আমি তো দেখাতে পারছি না, তার আঙ্গুলটা, এই যে আঙ্গুলটা রয়েছে, এই আঙ্গুলটা এরকম বেঁকে যাবে, মানে হাত এরকমই আছে, কিন্তু চাপ দিলে বেঁকে যাবে। এবার আমার হাত বাঁকাতে গেলে আমার আঙ্গুলে ভেঙে যাবে বা লাগছে, কিন্তু এরকম কিছু হাত আছে চাপ দিলেই বেঁকে যায় পেছন দিকে, গলার দিকে এরকম বেঁকে যায়। হ্যাঁ, তো এই ধরনের হাতগুলোকেও কনসিস্টেন্সির অভাব হিসেবে ধরতে হবে। নেক্সট আমরা যে বিষয়টা দেখব, সেটা হচ্ছে করতল মসৃণ না করতল খসখসে। করতল মসৃণ মানে হচ্ছে গিয়ে সেই মানুষটা সফট, আর খসখসে করতল মানে হচ্ছে সেই মানুষটা খিটখিটে উগ্র প্রকৃতির। করতল খসখসে মানেই হচ্ছে গিয়ে সেই মানুষটার কিছু হরমোন ওরিয়েন্টেড ডিস্টারবেন্স আছে, অতিরিক্ত কামুক মানুষ হতে পারে। করতল যদি ভেজা ভেজা টাইপের হয়, তার মানে তার মধ্যে কিছু হরমোনাল ইমব্যালেন্স আসতে পারে, স্পেশালি থাইরয়েড, ডায়াবেটিস, এইগুলো আসবার সম্ভাবনা বেশি। আর যদি কোনো মানুষের ক্ষেত্রে ঘামে, সেই মানুষের জীবনে অল্প বিস্তর দুঃখ আসতেই দেখতে পাওয়া যায়, কিছু না কিছু বিষয় নিয়ে তার মধ্যে একটা দুঃখ, একটা হতাশা, একটা গ্লানি, এইটা দেখতে পাওয়া যায় যদি হাত ঘামে। হাত যদি অতিরিক্ত মসৃণ হয়, হাতটা এরকম করে, হাতের মধ্যে হাতটা এরকম করে চালাবেন, যদি হাতের রেখাগুলোকে অনুভব করতে না পারেন, হাতের রেখা মানে আমাদের হাতের মধ্যে প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম দাগ রয়েছে, সেইগুলো যদি অনুভব করতে না পারেন, বুড়ো আঙ্গুলের ওপরে বা অন্য আঙ্গুলের মধ্যে চক্র রয়েছে, এরকম হাতের মধ্যে দাগ রয়েছে, একটু দেখলে পরেই দেখবেন আমাদের হাতের মধ্যে না এরকম টাইপের প্রচুর দাগ রয়েছে। এই সমস্ত জায়গাতে বিভিন্ন ভাবে এরকম এরকম দাগ, এই জায়গাগুলোতে এরকম এরকম প্রচুর সরু সরু দাগ রয়েছে। এবার কোনো মানুষ যদি মরে যায়, কোনো মানুষ যদি মরে যায়, তাহলে এই দাগগুলোর মধ্যে আস্তে আস্তে পচন ধরতে শুরু করে, এবং প্রথম শরীরের যে পচন দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে এই যে এরকম রেখাগুলো, ধরুন এই একটা রেখা, তারপরে এই একটা রেখা, মাঝখানের যে গ্যাপটা, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে পচন দেখতে পাওয়া যায়। এটার সঙ্গে একটা গোয়েন্দা গল্প আমরা পড়েছিলাম। তো সেইখানে হচ্ছে গিয়ে এক মানুষ, একটা মানুষের মারা যাওয়ার পরে সম্পত্তির একাধিক দলিল চলে এসছে, একাধিক দলিলেই মানুষটার আঙ্গুলের ছাপ রয়েছে, এবং আঙ্গুলের ছাপগুলোর মধ্যে সবকটাই ব্যক্তির ছাপের সাথে মিলছে, এবং কিছুতেই বোঝা যাচ্ছে না যে কোন ছাপটা অরিজিনাল আর কোন ছাপটা ডুপ্লিকেট, কিছুতেই বোঝা যাচ্ছে না, দুটো ছাপই ভদ্রলোকের আঙ্গুলের ছাপের সঙ্গে মিলেছে। এইবার হচ্ছে গিয়ে মানুষ দুজনই দাবিদার, সম্পত্তির আইডেন্টিফাই করা যাচ্ছে না, কোন কোন মানুষটা অ্যাকচুয়ালি সম্পত্তির মালিক আর কোন মানুষটা ঠকাচ্ছে। এবার গোয়েন্দারা পুরো পাগল হয়ে যাচ্ছে, কিছুতেই বোঝা যাচ্ছে না কোন দুটো ছাপই সেম। তারপরে হচ্ছে গিয়ে ভীষণ ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল যে একটা হাতের যে ছাপ, সেইটার মধ্যে এইরকম যে আঙ্গুলের ছাপ রয়েছে, এই ছাপের যে গ্যাপ গুলো, তার মধ্যে কিছু অতিরিক্ত কণা রয়েছে, আরেকটার মধ্যে এই কণাগুলো নেই, আর এক কিছু এক্সট্রা হচ্ছে গিয়ে স্কিনের অংশ রয়েছে একটার মধ্যে, আরেকটার মধ্যে সেই স্কিনের অংশগুলো নেই। এবার এই যে অতিরিক্ত স্কিনের অংশগুলো, এই অংশগুলোকে নিয়ে জাজ করে দেখতে পাওয়া গেল যে এইখানে কিছু মৃত কোষ ছিল, মানে যে কোষগুলো মানে মরে যাওয়ার পরে ওখানে ফিক্স করা হয়েছে। তখন বোঝা গেল যে এই যে হাতের ছাপটা, এই হাতের ছাপটা মৃত্যুর পরে নেওয়া হয়েছে, মানে মানুষটা মারা যাওয়ার পরে তার বৃদ্ধাঙ্গুলের ছাপ নিয়ে নেওয়া হয়েছে। সুতরাং এই মানুষটা হচ্ছে গিয়ে জাল। তাহলে এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে কোনো একটা মানুষ বেঁচে আছে না মরে গেছে, সেটা আঙ্গুলের ছাপের সাহায্যে বোঝা যায় যে মৃত মানুষের ছাপ না জীবিত মানুষের ছাপ। মোটামুটি মৃত্যুর 40 মিনিট পর থেকে সেই ছাপটা বিবর্তিত হতে শুরু করে। তাহলে অতিরিক্ত যদি এই দাগগুলোকে বোঝা না যায়, হাত যদি অতিরিক্ত মসৃণ হয়, সেই মানুষকে বিশ্বাস করা যাবে না। সেই মানুষের মনের মধ্যে যা চলছে, সেটাকে বাইরে থেকে অনুধাবন করা যাবে না। সেই মানুষটা কিন্তু অত্যন্ত দ্রুত, ধূর্ত, এবং সেই মানুষটা অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। তাহলে সেই ধরনের মানুষ হ্যান্ডশেক করে যার হাতকে মনে হবে অতিরিক্ত মসৃণ,
তাহলে সেই মানুষকে বিশ্বাস করা যাবে না। স্টোন ফোন বিক্রি করবার সময় অত্যন্ত সাবধান হতে হবে। এবং এই ধরনের মানুষরা একটু বেশি মিন মাইন্ডেড হয়ে থাকেন। এবং এরা কি ভাবেন, এরা কি বলেন, এদের কি ক্ষমতা, এরা কি করতে পারেন, সেটাকে আইডেন্টিফাই করা যায় না। মিডিয়াম মসৃণ, বেশ একটু হাতটা ধরে একটা গুড ফিলিং হলো, সেই মানুষগুলো আপনার জন্য ভালো, আপনার জন্য উপকারী সিদ্ধ হবে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কালার অফ পাম, হাতের রং। এই হাতের রং থেকে যেমন আমরা মানুষটাকে বুঝতে পারবো, ঠিক তেমনি ভাবে এই মানুষটার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা সেটাও আমরা হাত দেখে বুঝতে পারবো। তো সেই ব্যাপারটা আমাদের কাছে তো ভীষণ ইন্টারেস্টিং হবে। তো প্রথম হচ্ছে কি, হাতের রং সবচেয়ে ভালো পিঙ্ক, গোলাপি। কালো হাতের কালচে গোলাপি, সাদা হাতের সাদাটে গোলাপি। এই গোলাপি রং কোনটা আর কোনটা লাল রং, এটা আপনাকে হাত দেখে চিনতে হবে। এই চেনাটা হচ্ছে আপনার দায়িত্ব। এটা যদি আপনি চিনতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি হাত দেখতে পারবেন না। তো গোলাপি রং মানে হচ্ছে এর শরীরে ব্লাড সার্কুলেশন খুব ভালো, না বেশি না কম। এই মানুষটা সুস্বাস্থ্যবান, এই মানুষটা সৌভাগ্যবান, এই মানুষটার এনার্জি লেভেল হাই, কিন্তু উগ্রতা নাই। এর মধ্যে রয়েছে অতিরিক্ত, এ মোটামুটি লজিক্যাল, সায়েন্স নিয়ে পড়ার টেন্ডেন্সি রয়েছে। এরা রোমান্টিক, প্রেমের ক্ষেত্রে এরা ভীষণ সাকসেসফুল, প্রেমিক প্রেমিকার ভীষণ খেয়াল রাখে, গান বাজনা, গান বাজনা বোঝে। এরা শিল্প সাহিত্য এগুলোকে ভীষণ ভালোবাসে, এদেরকে প্রমোট করবার চেষ্টা করে। এরা খুব হাসি খুশি, মানুষকে হাসাতে পছন্দ করে। এরা দীর্ঘায়ু প্রকৃতির, এদের মধ্যে অ্যাট্রাকটিভ পাওয়ার দেখতে পাওয়া যায়। এবং যা কিছু ভালো, সেটা হচ্ছে গোলাপি হাতের মানুষদের সবচেয়ে বেশি। আর একটা বিষয় হচ্ছে, এরা খুব ভালো মোটিভেট করতে পারে। এই মানুষগুলো, যদি এরকম গোলাপি হাতযুক্ত একটা মানুষ আপনার পাশে এসে দাঁড়ায়, সেই মানুষটা আপনাকে ভীষণ সাপোর্ট করতে পারে, সেই মানুষটা আপনাকে ভীষণ আহ ভাবে গ্রহণ করতে পারে। তাহলে এই গোলাপি হাতের মধ্যে কোথাও কোথাও আমরা দেখতে পাই হোয়াইট স্পট পড়েছে। এই হোয়াইট স্পট গুলো যদি পজিটিভ সাইনের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে সেই পজিটিভ সাইনের বলবত্তাকে বৃদ্ধি করে। আবার পিঙ্ক হাতের মধ্যে বিশেষ করে এই রকম জায়গাতে যদি রেডিশ স্পট দেখতে পাওয়া যায়, এইরকম জায়গাতে যদি কালচে লাল স্পট দেখতে পাওয়া যায়, তার মানে এই মানুষটা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বা ক্ষতি হচ্ছে। অনেক সময় এরকম জায়গাতে তিল দেখতে পাওয়া যায়, চন্দ্রের ক্ষেত্রে নিচের দিকে তিল দেখতে পাওয়া যায়। এই যে খাঁজগুলোর মধ্যে তিল দেখতে পাওয়া যায়, এই ধরনের তিল যখন দেখতে পাওয়া যায়, তখনও এর উপরে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট ক্রিয়েটেড হতে পারে। এবং এই মানুষটা দুর্বল হচ্ছে, এই মানুষটার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই পিঙ্ক হাতটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে হচ্ছে রেডিশ হাত, পিঙ্কের থেকে আরেকটু লালচে। এবার কিন্তু হাতের মধ্যে রক্ত চলাচল বাড়বে, প্রেশার বেশি হতে পারে, অতিরিক্ত রক্ত চলাচল হওয়ার কারণে উগ্রতা বাড়তে পারে। মোটামুটি এদের মধ্যে পরিষ্কার আপনাকে ধরে নিতে হবে, যেই মানুষগুলোর মধ্যে মঙ্গলের প্রভাব রয়েছে, মঙ্গলের নেগেটিভ ইম্প্যাক্ট এই মানুষগুলোর মধ্যে কাজ করছে। এইটা আপনাকে বুঝে নিতে হবে। হাতের মধ্যে মেইনলি এই সমস্ত দিকে রেডিশ শেড আপনি বেশি দেখতে পাবেন। তাহলে যদি এরকম রেডিশ শেড আমরা দেখতে পাই, তার মানে হচ্ছে এই মানুষটার উপরে মার্শাল ইম্প্যাক্ট সেটা বেশি রয়েছে। এই মানুষগুলো খেতে খুব ভালোবাসে, আর এরা হচ্ছে কি অল্পেতেই রেগে যায়। এদের যে খুব তীক্ষ্ণ বুদ্ধি আছে তা সাধারণত হয় না। এরা চটজলদি রেগে যায়, এক্সারসাইজ করতে ভীষণ ভালোবাসে। রেগে গেলে এদের জ্ঞান থাকে না, মাথা গরম করে এরা গন্ডগোল পাকিয়ে ফেলতে পারে। এরা যে খুব অনুতপ্ত হয় তাও কিন্তু নয়। কিছু কিছু মানুষ অনুতপ্ত হয়, এরা কর্মে বিশ্বাস করে। সামনে যা আছে আগে তো করে নি, আগে কাজটা কমপ্লিট করি তারপরে দেখা যাবে। জেনারেলি এই মানুষগুলো পুলিশ, আর্মি, দমকল এই সমস্ত জায়গায় চাকরি করতে যায়। তবে পুলিশ, আর্মি, দমকল এই সমস্ত সিকিউরিটি, এই সমস্ত জায়গায় যদি চাকরি করতে হয়, হাতটাকে স্কোয়ার হতে হবে। আগের দিন আমি আপনাদেরকে স্কোয়ার হাত শিখিয়েছিলাম, যে স্কোয়ার হাত কিরকম ভাবে হয়।
তাহলে এই যে হাতের শেপ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মোটামুটি স্কোয়ার হাত হিসেবে একে আমরা ট্রিট করতে পারি। এই শেপটাকে আমরা আরেকটু অন্যভাবেও নিতে পারি। দেখুন এখানে আমরা পুরো স্কোয়ার পাচ্ছি। তাহলে এই হাতগুলো হচ্ছে স্কোয়ার টাইপের। এরকম যদি হয় তাহলে তার এরকম ডিসিপ্লিনের চাকরি, আর্মির চাকরি, দমকলের চাকরি, সিকিউরিটির চাকরি, সিকিউরিটি অফিসারের চাকরি, নেভি অফিসারের চাকরি, বিএসএফ এর চাকরি, সিএসএফ এর চাকরি, এই ধরনের সিআরপিএফ এর চাকরি, রেল পুলিশ, গার্ড, কালেক্টর, এইগুলো হওয়ার সম্ভাবনা অনেক বাড়তে দেখতে পাওয়া যায়। রবি রেখা যদি এদের একটু ভালো থাকে, রবি রেখা কোথায় থাকে? এইখানে থাকে। এইরকম একটা রেখা, এটা হচ্ছে রবি রেখা। কারোর ক্ষেত্রে ছোট থাকে এরকম, কারোর ক্ষেত্রে বড় থাকে। এরকম যদি রবি রেখা থাকে মোটামুটি ভালো, তাহলে সে চাকরি পাবেই, চাকরি পাবেই পাবেই পাবেই, এ নিয়ে কোনো সংশয় নেই। এরা ভীষণ রকম অপটিমিস্ট, এরা আশাবাদী, এরা ভগবানে বিশ্বাস করে। কিছু কিছু মানুষ ভগবানে বিশ্বাস করে না, কিন্তু বেশিরভাগ মানুষ ভগবানে বিশ্বাস করে। এবং এরা ভাবে যে আমার এই সাফল্য ভগবানের আশীর্বাদই হয়েছে, এবং এরা এই সাফল্যের জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকে। এরপর হচ্ছে হলুদ হাত, হলদেটে হাত। হলদেটে হাত আপনারা সাধারণত দেখেননি বা দেখতে পান না, খুবই কমন, আনকমন টাইপের হাত। তো যদি হাতের রং একটু হলদেটে হয়, যদি হাতের রং হলদেটে হয়, ওখানে লিভারটা গেছে, এর পেটের মধ্যে প্রবলেম হচ্ছে, খিটখিটে হয়ে গেছে, সাকসেস আসছে না, মানসিক দিক থেকে দুর্বলতা, পরিশ্রম করছে, কাটতে কাটতে প্রাণ বেরিয়ে যাচ্ছে কিন্তু সাকসেস আসছে না। অন্যদিকে পেটের সমস্যায় ভুগছে কারণে অকারণে, বারবার দিনের মধ্যে ওখানে যেতে হচ্ছে, এই সমস্ত সমস্যা তার কারণে বেশ খিটখিটে হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে যতই চেষ্টা করুক না কেন, অ্যাচিভমেন্ট এটা পাচ্ছে না। এবার এই যে অ্যাচিভমেন্ট পাচ্ছে না, এর কারণে মন খারাপ। এদের ক্ষেত্রে পিত্ত ঘটিত সমস্যা দেখতে পাওয়া যায়। এই মানুষগুলোর ক্ষেত্রে হাড়গোড় গুলো না খটখট করে আওয়াজ করে, এই নড়াচড়া করছে দেখলেন, এই যে হাঁটছে চলছে এরকম করে নিল, কটকট করে আওয়াজ হয়ে গেল, এই টাইপের মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এদের মন প্রচন্ড সন্দিগ্ধ প্রকৃতির হয়ে থাকে। এরা মানুষকে না বিশ্বাস করতে পারে না। এই মানুষগুলোর উপরে ব্ল্যাক ম্যাজিক, নজর লাগা, এগুলো ভীষণ ভাবে দেখতে পাওয়া যায়। কখনো কখনো যদি এদের হাত খুব শক্ত হয়, তাহলে এরা কোষ্ঠকাঠিন্যে ভোগে। বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলোর হাতটা হলদেটে হয়, আর রেখাগুলো খুব ডার্ক ব্রাউন টাইপের হয়। তাহলে রেখাগুলো যদি ডার্ক ব্রাউন টাইপের হয়, তাহলে এদের জীবনে বাধা বিপত্তির শেষ থাকে না। তাহলে হাতের রেখাগুলো হচ্ছে কি ডার্ক ব্রাউন, আর হাতের মধ্যে হলদেটে দাগ, এরকম একটু হলদে হলদে হাত, তার মধ্যে একটা ব্রাউন এরকম, মানে ব্রাউন টাইপের ইয়ে, এর মধ্যে ব্ল্যাকিশ লাইন, এর মধ্যে হচ্ছে গিয়ে লাইনটাই হবে, মানে রেখাটা যেন একটু ছড়িয়ে গেছে। মানে কালি পড়লে পরে কালিটা ছড়িয়ে যায় না পেপারের মধ্যে, তেমনি যেন রেখাটা ছড়িয়ে গেছে, এরকম টাইপের দেখতে। তো এরকম যাদের হাতে দেখতে পাওয়া যায়, তাদের প্রবলেমের শেষ নেই, তাদের স্ট্রাগল করতে 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 জীবন অতিষ্ঠ হয়ে যায়। এবং তার সঙ্গে যদি হাতটা পাতলা হয়, পাতলা হাতের লোকদের সাকসেস রেট ভীষণ কম, এবং পাতলা হাতের লোকরা টাকা ধরে রাখতে পারেন। মোটামুটি হাতের মধ্যে একটু থিকনেস যদি না থাকে, তাদের সাকসেস আসে না। আপনারা কোনোদিন যদি আহ সামনাসামনি আমার হাতটা দেখেন, আমি অবশ্যই বলবো আমার হাত দেখবেন আপনারা। আমার হাত হচ্ছে মাঝারি হাতের একটা সহজ এক্সাম্পল। আমার হাতের থেকে ভারী হাত যদি হয়, মোটা হাত হয়, কে আপনারা ভারী হাত হিসেবে ট্রিট করতে পারেন। আর আমার হাতের থেকে যদি পাতলা হয়, তাহলে আপনারা সেটাকে পাতলা হাত হিসেবে ট্রিট করতে পারেন। আমি বহু হাত দেখার পরে এই সিদ্ধান্তে এসেছি যে আমার হাতটা হচ্ছে মাঝারি প্রকৃতির হাত। এই সমস্ত মানুষগুলো, এই মানুষগুলোর মধ্যেও কনসিস্টেন্সির অভাব দেখতে পাওয়া যায়। এরাও খেতে ভালোবাসে, কিন্তু খাওয়াটা ধরে রাখতে পারে না।
মানে খেলো তো প্রচুর, খাওয়ার পরেই পেট গুড় রে বাবারে কষ্ট হচ্ছে পারছি না, এরকম অবস্থা। এরপরে হচ্ছে আমরা আসবো কালো হাত। সাংঘাতিক ব্যাপার। প্রচুর সমস্যা, প্রচুর লজিক, প্রচুর যুক্তি, ছোট্ট ছোট্ট কথায় লজিক খুঁজে বার করবার চেষ্টা। এরা ঝগড়া করতে পারে ভালো, এরা একটু রাগী জেদি প্রকৃতির হয়ে থাকে, পেটের রোগে ভুগবার টেন্ডেন্সি অনেকটাই বেশি। কালো প্রকৃতির হাতের মানুষদের উপরে নেগেটিভ এনার্জির কাজকর্ম খুব বেশি দেখতে পাওয়া যায়। কালো হাত, তার মধ্যে স্যাটার্নিয়ান ইম্প্যাক্ট অনেকটাই বেশি। যতই চেষ্টা করুক না কেন, সাকসেস আসছে না, প্রবলেম হচ্ছে, ডিস্টারবেন্স আসছে, এটা বারবার এদের জীবনে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় কালো হাতের মানুষরা খুব চট করে ব্যভিচারী হয়ে পড়ে, হঠাৎ করেই যৌনতাগ্রস্ত হয়ে পড়েছেন, বিভিন্ন মানুষের প্রতি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন তিনি ফিল করতে শুরু করেছেন। কালো হাতযুক্ত মানুষদের মধ্যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া, এরকম একটা জিনিস দেখতে পাওয়া যায়। এদেরকে এমন কিছু কাজ করতে হয় জীবনে, যেটা সে ওপেন করতে পারে না। কালো হাতযুক্ত মানুষরা, আমি আমার দু তিনজন আশেপাশের কাজকর্ম করেন যারা ওই মিউনিসিপ্যালিটির নোংরা টোংরার কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে একাধিক মানুষের দেখেছি হাতের রং কালচে, এবং হাতের রং পিঙ্ক থাকলে পরেও আস্তে আস্তে কালচে হয়ে যায় যদি তারা কন্টিনিউয়াসলি বিলো গ্রেডেড জব করতে থাকে। সরকারি চাকরি, কিন্তু খুব নিচু মানের চাকরি, ভালো রবি রেখা আছে, কিন্তু কালচে হাত। কালচে হাতের মানুষদের মধ্যে কখনো কখনো প্রবল হিংসাত্মক ভাব দেখতে পাওয়া যায়। এই টাইপের মানুষদের যদি ব্রেন লাইন খুব স্ট্রেট হয়, বা ব্রেন লাইন যদি এরকম ওপরের দিকে উঠে যায়, ওপরের দিকে উঠে গেলে প্রচন্ড রাগী জেদি হয়, কখনো কখনো সুইসাইডাল হতে দেখতে পাওয়া যায়। সাকসেসফুল সুইসাইডাল টেন্ডেন্সি, আমি চাইছি মরবো কিন্তু মরতে পারছি না, ওষুধ খাচ্ছি কিন্তু মেপে খাচ্ছি, মরছি না। কিন্তু এই এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এরা সাকসেসফুলি সুইসাইড অ্যাটেম্প্ট করতে পারে, মানে মরে যাওয়ার চান্স আছে। যদি আয়ু রেখাটা পীড়িত হয়, আয়ু রেখাটা ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে এরকম চান্সেস তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের একটা ধারণা আছে, যদি আয়ু রেখা ছোট হয় মানুষ মরে যায়। এই আয়ু রেখা দেখে একজন বলেছে 47 বছর বয়সে মৃত্যু। এটা আমার অনেক ছোটবেলার ঘটনা, তখন আমি সদ্য সদ্য জ্যোতিষ করছি। তখন আমার একটা জীবনে ঘটনা ঘটেছিল, আপনাদেরকে বলি। আমাদের স্কুলের যিনি অ্যাসিস্ট্যান্ট হেড স্যার ছিলেন, এখন তো রিটায়ার করে গেছেন, আগের স্কুলে, আমার আগের স্কুলের। তো আমি যখন প্রথম স্কুলে যাই, তখন আমিও লোকের হাত টাত দেখে দিতাম, মানে তখন আমাকে দিয়ে লোকজন হাত দেখাতো। সুমন জানা, দেওয়া চলবে না, ডাক দেবেন না। তো হাত দেখার টেন্ডেন্সি আমারও ছিল, তো এর হাত ওর হাত তার হাত দেখতাম, ভাবতাম যে যদি পাথর টাথর নেয়। তো কেউ তো পাথর নিত না। তো হাতের রেখা দেখতে দেখতে ওই ভদ্রলোকের হাতের রেখা দেখলাম, দুটো হাতে, হাতের আয়ু রেখা হচ্ছে গিয়ে একটা হাতে এইটুকু আর একটা হাতে এইটুকু। যেটা হওয়া উচিত ছিল এরকম লিস্ট, একটা হাতে এইটুকু আর একটা হাতে এইটুকু। তো এবার এই এই যে ঘটনাটা আমার জীবনে ঘটলো, এটাতে আমি জানলাম, বুঝলাম, আমি শিখলাম যে আয়ু রেখা ছোট হলেই মানুষটা মরে যাবে না, মরবার রিজন সেটা অন্য জায়গাতে রয়েছে। এই মানুষটা এখন প্রায় 71 এর এজ, 71 72, দিব্যি বেঁচে আছে। দিব্যি শুধু বেঁচে আছে না, এই লোকটা স্কুলের চাকরি পাওয়ার পরে আর একটা মিশনে গিয়ে হেডমাস্টার হয়ে গেছে। মিশন মানে হচ্ছে মুসলিম ঘরানার প্রাইভেট স্কুল। তো সেইখানে গিয়ে এই লোক হেডমাস্টার হয়ে গেছে। তাহলে এই যে হেডমাস্টার হয়ে যাওয়া, এবং এখন 71 বছর বয়স, এখনো ভদ্রলোক চাকরি করে যাচ্ছেন, এই বিষয়টা কিন্তু আমাদেরকে ভাবায়। এবং দুটো হাতেই আয়ু রেখা অত্যন্ত ছোট, এখনো উনি বেঁচে আছেন, আমার সঙ্গে যোগাযোগও আছে। তাহলে সুতরাং আমরা এটা বুঝতে পারলাম যে আয়ু রেখা ছোট হলেই হবে না, তার সঙ্গে মরার ভ্যালিড রিজন থাকতে হবে। মধ্যে আমি দুটো সুইসাইডাল রিজন বললাম। তাহলে হলুদ হাতের লোকদের এরা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। পার্টনার টার্টনার বাড়ানোর জন্য এদেরকে নেওয়া যাবে না, এরা পেছনে অনেক কিছু করে ফেলবে। এরা পেছনে প্রচুর কাজ করে ফেলে, যে কাজগুলো আহ খুবই গন্ডগোলের কাজ। তো এদেরকে আর কি খুব ক্লোজ হওয়াটা এদের সঙ্গে মুশকিল আছে। এরপরে সবচেয়ে বিশ্রী হাত, সেটা হচ্ছে নীল হাত। নীল হাত কি করে হয়? হাতের মধ্যে যদি শিরা উপশিরা গুলো বেশি উঠে যায়, সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা গুলো যদি এফেক্টিভ হয়ে যায়,
তাকে বলা হয় নীল হাত। নীল হাত, বেগুনি হাত, এই সমস্ত গুলো হচ্ছে একই টাইপের। এখান থেকে এরকম শিরা উপশিরা দেখতে পাওয়া যায়। এরকম হচ্ছে গিয়ে আমরা নীল হাত দেখতে পাই। আবার এই দিকটাতেও বেশ কিছু রেখা কখনো কখনো দেখতে পাওয়া যায়। আমার হাতে যেমন খুব সাবান টাবান ঘাটাঘাটি করলে এরকম জায়গাতে কিছু লাইন্স তৈরি হয়। তো এরকম কিছু সরু সরু লাইন্স যদি তৈরি হয়ে যায়, তাহলে দেখুন হাতটা আস্তে আস্তে ব্লুইশ কার ধারণ করতে শুরু করেছে। এইরকম হাত হচ্ছে ভয়ঙ্কর রোগ প্রবণতার কারণ। এই মানুষগুলোর মধ্যে নেগেটিভ এনার্জি আছেই, ভূত প্রেতের আক্রমণ এদের উপরে হতে পারে, স্পিরিট, ডুয়াল মেন্টালিটি, এই সমস্ত ব্যাপারগুলো এই মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা খুব সহজেই প্রতারিত হয়, এরা খুব সহজেই বিশ্বাস করে, এবং এই লোকগুলোর মধ্যে নিজের ঘরের লোককে বিশ্বাস না করে পরের লোককে, দূরের লোককে বিশ্বাস করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সাধারণত এই মানুষগুলোর আয়ু কম। পিঙ্ক হাত, ছোট্ট আয়ু রেখা, চাপনি, হাতটা পিঙ্ক, হাতের মধ্যে আয়ু রেখাটা হচ্ছে কি ছোট, চাপনি, ঠিক আছে। ব্লুইশ হাত, ছোট আয়ু রেখা, ভয়ঙ্কর বিপদ। বড় আয়ু রেখা, সেটা ভাঙা ভাঙা, ভয়ঙ্কর বিপদ, যখন তখন পড়ে যেতে পারে। এদের মধ্যে নেগেটিভিটি এত পরিমাণে থাকে, এরা সবসময় হচ্ছে গিয়ে নিরাশাবাদী, এরা সবসময় হচ্ছে গিয়ে দুঃখে কষ্টে থাকতে ভালোবাসে। সবসময় এদের মধ্যে জীবনে কিছু না কিছু প্রবলেম দেখতে পাওয়া যায়। এরা কোনো না কোনো ভাবে অস্থির হয়ে থাকে, স্থিরতায় এরা ক্রমাগত ভুগতে থাকে। মানসিক দিক থেকে অশান্তি, দুঃখ, কষ্ট, বেদনা, জ্বালা, যন্ত্রণা এদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। শরীরের জোর, জোর বলে তো একটা ব্যাপার আছে, সেই জোরটা এদের ক্ষেত্রে অনেক কম। আপনারা দেখবেন হাত একটা ধরলেই যদি মনে হয় যে সেই হাতটা একটু হাড়গোড় বেশি। এবার আমার হাত দেখলে পরে মনে হবে যে হাড়গোড় আছে, কিন্তু কোথায় আছে সেগুলো খুঁজতে হবে, চট করে আপনারা হাড় পাবেন না, আঙ্গুলগুলো মোটা মোটা। তো সেই ক্ষেত্রে পরিশ্রম করতে হয়, কিন্তু পরিশ্রমের পরে আউটপুট আছে। এতে যদি প্রচুর হাড়গোড় বেরিয়ে আসে, পরিশ্রমের আউটপুট নেই, পরিশ্রম করছে কিন্তু পাচ্ছে না। হাত যদি সফট প্রকৃতির হয়, যত হাত সফট কিন্তু নড়বড়ে নয়, হাত সফট কিন্তু সফটনেস এর মধ্যেও অতিরিক্ততা নেই, তাহলে সেই মানুষটার হচ্ছে গিয়ে কষ্ট কিন্তু অনেক কম। সেই মানুষটা অল্প কষ্টে প্রচুর আয় করতে পারবে। আর যাদের হাতের মধ্যে প্রচন্ড কাঠিন্য রয়েছে, প্রচুর হাড়গোড় বেরিয়ে এসছে, প্রচুর গাঁট, তেঁতুলের মতন আঙ্গুল হয়ে গেছে, আঙ্গুলের এখানে এরকম গাঁট গাঁট তৈরি হয়েছে, এরকম এরকম গাঁট তৈরি হয়েছে, হাতটা ধরেই মনে হচ্ছে ওরে বাবা কি ধরলাম, এটা হাত না তেঁতুলের আটি, ওরকম শক্ত শক্ত গাঁট গাঁট তৈরি হয়েছে। তো সেই রকম সময় এই মানুষগুলোর ক্ষেত্রে প্রতিবন্ধকতার শেষ নেই, জীবনে বিশাল উঁচুতে উঠতে পারে, ধপাস করে পড়বে। এরপরে আমরা যে হাতটাকে নিয়ে পড়বো সেটা হচ্ছে হোয়াইটিশ, পিল, ফ্যাকাশে, ফ্যাকাশে সাদাটে হাত। তো এই টাইপের ফ্যাকাশে সাদাটে যদি হাত দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে সেই মানুষগুলোর মধ্যে সাকসেস কমতে দেখতে পাওয়া যায়। সাকসেস অনেকটাই কম, মানসিক দিক থেকে অস্থিরতা, মনের জোর ভীষণ কম, দুর্বল মানসিকতা, কখনো কখনো খিটখিটে, স্পেশালি বাড়ির লোকগুলোর উপরে ভীষণ খিটখিট করে এরা। যারা এদেরকে একটু ভালো রাখার চেষ্টা করছে, এরা হচ্ছে গিয়ে তাদেরকে আহ এদের উপরই এরা বেশি খিটখিট করে। আমরা যারা সাধারণ মানুষজন, আমরা খুবই সাধারণ ব্যক্তিত্ব যারা, আমাদের হাতের মধ্যে গোলাপি রংটাই আপনারা দেখতে পাবেন। সাদা রঙের মানুষগুলো অদ্ভুত অসামাজিক হয়, ট্যালেন্ট থাকতে ট্যালেন্টকে ওপেন করবে না, কিছু একটা কাজ সেটা করতে চাইবে না। ধরুন একজন ছবি আঁকে, ধর ছবি এঁকে কি হবে, এরকম সবকিছুতে নেগেটিভ করার একটা মেন্টালিটি এদের মধ্যে থাকে। অ্যানিমিয়া, লিভারের সমস্যা থাকবেই থাকবে।
এই মানুষগুলোর মধ্যে এনার্জি লেভেল অনেক কম, অন্যকে ডিপ্রাইভ করার চেষ্টা করে। এদের জীবনী শক্তি কম, বিশ্রাম করতে ভালোবাসে, ঘুম কম হয়। এরা কিন্তু সঠিকভাবে ঘুমোতে পারে না। বেশিরভাগ সময় নিরাশা, জীবনও, এরা একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার পছন্দ করে। সাদা হাতের মানুষ দেখলে পরে আপনি ধরে নেবেন যে এর বাড়িতে বাস্তু সমস্যা আছে। এবং এই মানুষটা হচ্ছে কি ড্যাম্পওয়ালা জায়গায় থাকতে ভালোবাসে, একটু স্যাঁতস্যাঁতে জায়গা। এই সমস্ত মানুষগুলোর মধ্যে আহ কিছু অদ্ভুত শখ দেখতে পাওয়া যায়। কিছু অদ্ভুত শখ বলতে, এই মানুষগুলো কখনো কখনো উম ধরুন একটা আপনারা কোনোদিন শুনেছেন একজন মানুষ পয়সা দিয়ে সে হচ্ছে গিয়ে আরশোলা কিনেছে? আপনাদের কাছে দেখুন, আপনাদের কাছে এই তথ্য নেই, পয়সা দিয়ে আরশোলা কিনে আরশোলা পুষবে। বিদেশি আরশোলা পয়সা দিয়ে কিনেছে, শুনবেন। হুম, তো এই টাইপের অদ্ভুত কিছু মেন্টালিটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আহ এরা এই সাদাটে হাত, নীলচে হাত, এরা না প্রচন্ড অত্যাচার করতে ভালোবাসে। এরা হচ্ছে গিয়ে স্যাডিস্ট। এরা যাদের উপরে অত্যাচার করতে পারে, ধরুন কোনো একজন মানুষের মা খুব অসুস্থ, সে হচ্ছে গিয়ে মায়ের উপর অত্যাচার করে যাচ্ছে। রিসেন্টলি একটি ছেলেকে আমি চার্ট দেখেছিলাম, ছেলেটা না কিছুক্ষণ পরে পরে এরকম এরকম করে, মানে খেলাগুলো না ছিকচাক করে না। তো আমি ওর হাত দেখেছি, নীল, নীল ঠিক নয়, ভায়োলেট টাইপের প্রচুর রেখা ওর হাতে রয়েছে। এবং সেই রেখাগুলো হচ্ছে গিয়ে কিছুই নয়, সেগুলো হচ্ছে শিরা উপশিরা। তো আমি আর কি ওর মার কাছ থেকে পরে জানতে পেরেছি, ও হচ্ছে গিয়ে ওর মা যখন শুয়ে থাকে, মানে কোনো একটা কিছু চাইলো, জল চাইলো, ও এসে দিল না ওর মা, ওর এসে সারাশি দিয়ে ওর মার হাড়ের ওপরে মারে, মানে খাটাস করে একটা মেরে দিল। তোর এই আঙ্গুলের গাঁট ওর মধ্যে খাটাস করে মেরে দিল সারাশি দিয়ে। সারাশি দিয়ে মারলো, সারাশি দিয়ে চামড়া টেনে ধরলো, এরকম অত্যাচার করার মার উপরে। হুম। তো এবার বাড়ির বাইরের লোকের সঙ্গে চরম ভদ্র, চরম ভদ্র। উনি অ্যাবনর্মালিটি বুঝতে পেরেছি এটা দেখে, এই যে সবসময় না এরকম এরকম করে, এরকম এরকম করে। আর যেহেতু হাতগুলো অদ্ভুত, তো সেটা দেখে আমি হচ্ছে গিয়ে বুঝতে পেরেছি যে এর মধ্যে কিছু আলাদা আছে। তো এরা হচ্ছে গিয়ে দেখবেন কিছু লোক আছে বিড়াল কুকুর দেখলে পরে প্রচন্ড হিংস্র হয়ে ওঠে। না, আবার কিছু লোক আছে বিড়াল কুকুর দেখলে পরে যা 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 ইগনোর করে দিল। এই যে দুর্বল প্রাণীদের উপরে অত্যাচার করার টেন্ডেন্সি, সেটা এইসব পাবলিকদের উপরে মধ্যে দেখতে পাওয়া যায়। এদের বন্ধু বান্ধব বেশি হয় না, প্রচন্ড সন্দেহ, প্রচন্ড সন্দেহ। ও এই করেছে, ও তাই করেছে, ও সেই করেছে, এইসব। এরা কোনো একটা বিষয়ের প্রতি প্রচন্ড সন্দেহ পোষণ করে, প্রচন্ড, যে কোনো বিষয়ের ক্ষেত্রে বিশালই করে। একটি লোককে আমি দেখেছিলাম, সে এসছে, আমাকে বলছে আমার একটা ব্যাগ আছে, একটু ভালো জায়গায় রাখতে চাই। আমি বললাম ব্যাগটাকে রাখুন, নিচে রাখুন, চেয়ারে রাখুন। বলছে না, একটু সিকিউর জায়গায় রাখতে চাই। আপনি তো বসে আছেন। বলছে আসলে আমার বাড়ির জমির সমস্ত দলিল না আমি সঙ্গে নিয়ে ঘুরি, তো সেইগুলোকে আমি একটু সিকিউর জায়গায় রাখতে চাই। আমি যদি বাই চান্স ভুলে যাই, তাহলে আপনার সবচেয়ে সিকিউর জায়গা হচ্ছে আপনি ওটাকে পিঠে নিয়ে বসুন। হুম। তো এই টাইপের লোকদের এই ধরনের হাত দেখতে পাবেন আপনি, ইদার সাদা অর হচ্ছে গিয়ে ব্লুইশ হোয়াইট, পার্পল। তাহলে মোটামুটি হাতের কালার সম্পর্কে আমরা জানতে পারলাম, এই টাইপের কালার গুলোই দেখতে পাওয়া যায়। হলুদ হাত যখন আসবে, বেশিরভাগ ক্ষেত্রে রোববার দিন বিকেল বেলা যারা আসে আমাদের ক্ষেত্রে, তাদের ডান হাতটা একটু হলদে টাইপের হয়। তারা দুপুরবেলা মাংসের ঝোল খায় তেল চপচপ করে, খাওয়ার পরে হাতের মধ্যে তেল হলুদের মিশ্রণ লেগে থাকে। তাই কিন্তু হলুদ হিসেবে ট্রিট করবেন না। হাত দেখবার সময় একটি কাজ করতে হবে, সেটি হলো হাতে একটি ফোঁটা হ্যান্ড ওয়াশ দিয়ে দিতে হবে, দিয়ে বলতে হবে হাতটা খুব ভালো করে ধুয়ে আসো। তারপরে হচ্ছে গিয়ে নিজের হাতে এবং সেই লোকটির হাতে একটি ফোঁটা করে স্যানিটাইজার দিতে হবে, দিয়ে বলতে পারে স্যানিটাইজ করো। নিয়েও করবেন, করবার পরে আবার হাত দেখবেন ভালোভাবে। এবং হাত দেখবার সময় দুটো হাতকে ব্যবহার করবেন। প্রথমে চোখ বন্ধ করে হাতটাকে দেখবেন, ধরে ধরে টিপে হাতে হাত বুলিয়ে। তারপরে হচ্ছে গিয়ে চোখ খুলে হাতটাকে দেখবেন। তারপরে হাত দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আবার তাকে এক ফোঁটা স্যানিটাইজার দেবেন এবং নিজে এক ফোঁটা স্যানিটাইজার নেবেন, নিয়ে হাত দেখার প্রসেসটাকে সম্পূর্ণ করবেন। আচ্ছা, রং সম্পর্কে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, সেটা হচ্ছে গিয়ে বলুন।
স্যার আমি একটা প্রশ্ন করব। নিশ্চয়ই। বলছি আপনি এইমাত্র বললেন যে গোলাপি সাধারণ যে ভালো নর্মাল হাত, সেখানে আয়ুরেখা ছোট থাকলেও ভাববার বিষয় নেই, কারণ মারক কারণগুলো অন্য হতে পারে, যে বা সবসময় তার আয়ু কম হবে তা নয়। কিন্তু ওই হাতেই যদি প্রচন্ড বড় একটা আয়ুরেখা থাকে, তাহলে কি সে প্রচুর বাঁচবে, না, নাকি তার ক্ষেত্রেও বাঁচার বা মৃত্যুর কারকতা অন্য হবে? মৃত্যুর অনেক রকম চিহ্ন আছে। আয়ুরেখার লাইনটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, ওটা হচ্ছে লাইন অফ ভাইটালিটি। আরেকটা বলা হয় সেটা হচ্ছে লাইন অফ পিতৃরেখা, ওটাকে পিতৃরেখা বলা হয়। লাইফ লাইন বেশি মানেই বাঁচবে এরকম নয়। আমি হচ্ছে গিয়ে আয়ুরেখা দেখেছি, আপনাদেরকে বলি, এটা মজার জিনিস, ভালো লাগবে শুনতে। আপনারাও দেখবেন। আমি তো একটা হাতের উপরে কাজ করা একটা টিম বানাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সে বানাতে পারেনি। তো যদি আমি আরেকবার চেষ্টা করব আমার সাঙ্গ পাঙ্গদের নিয়ে, যদি আমি সাকসেসফুল হই, তাহলে আমি আমার টিম গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হাতের ছবি কালেক্ট করবে। তো এবার হাতের আয়ুরেখা হচ্ছে এরকম, একদম অসাধারণ আয়ুরেখা। এবার সেই লোকটা 24 বছর বয়সে মারা গেছে। এইটা আমি দেখেছি কোথায়? আমি এটা শ্মশানে গিয়ে দেখেছি। শ্মশানে গিয়ে দেখি যে লোকটার হাত, এবার মৃত্যু আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি এমন এমন মৃত্যু দেখেছি, মানে মৃত্যুর খুব পাশ দিয়ে বহুবার গেছি, কিন্তু মৃত্যু নিয়ে আমি চাপ নিই না। কেউ আমার পাশে মরে আছে বা দেখে এতে আমার কোনো ফিলিংস হয় না। মৃত্যু জীবনের একটা কঠোর সত্যি। আর আমার তো গিয়ে দেখি হাত পেতে লোকটা শুয়ে আছে, তার পাশের উপরে শুয়ে আছে, লোকজন কম ছিল। আমি খুব আহ উদার মানসিকতা সম্পন্ন সহানুভূতিশীল হয়ে তার পাশে দাঁড়িয়ে তার হাতটা আস্তে আস্তে দেখছি। হাতটা খোলাই ছিল, দেখা যাচ্ছিল। তো হাতটা হচ্ছে গিয়ে মানে ওদের বডিটা নাড়াচাড়ার সময় হাতটা ওপেন হয়ে গেছে, দেখা যাচ্ছে। 24-25 বছর বয়স, একদম সুন্দর আয়ুরেখা। তার মানে আয়ুরেখা বড় থাকলেই যে সে মরবে না, এরকম কোনো ব্যাপার নয়। এই ক্ষেত্রে কিছু লাইন্স তৈরি হয় যেগুলো কারেন্ট, মানে প্রেজেন্ট, চটজলদি তৈরি হয়েছে। সেই লাইনগুলোর মারাত্মক ইম্প্যাক্ট থাকে, এটা একটা। আরো কিছু কিছু সিম্বল আছে, যেমন হচ্ছে তিল। আয়ুরেখা বিশাল, কিন্তু একটা ছোট্ট তিল রয়েছে, ব্যাস হয়ে গেল। এইরকম তিলের মধ্যে যদি একটা সূক্ষ্ম রেখা এসে কোনোভাবে এইখান থেকে যদি বেরিয়ে যায়, একে বাঁচানো মুশকিল আছে। ভয়ঙ্কর ভাবে বিপদে পড়ে মরতে পারে বিশ্রী ভাবে। এবার একটা চিহ্ন দেখাই আপনাদেরকে। হাতের মধ্যে কিছু নেই, এইসব দাগটা কিচ্ছু নেই, জাস্ট এর প্যারালাল একটা রেখা এরকম ভাবে রয়েছে, এরকম একটা, এরকম এরকম টাইপের কয়েকটা ছোট ছোট রেখা, এরকম টাইপের রেখা একটা লোকের হাতে। 14 বছর লোকটা ভুগেছে, 14 বছর টানা ভুগেছে। প্রথম 4 বছর রোগই বুঝতে পারা যায়নি, তারপরে রোগটা বুঝতে পারা গেল। লোকটার লোকটা হচ্ছে কি হঠাৎ হঠাৎ করে প্যারালাইসিসের মতন অবস্থা, কিছুই হয়নি, কিন্তু প্যারালাইসিস। কর্ম করছে, রাস্তা দিয়ে চলছে, তার হঠাৎ করে হাত পা আটকে গেছে। তারপরে দেখা গেল যে এই লোকটার ভেন, শিরা, এই শিরাগুলো জায়গায় জায়গায় মোটা হয়ে গেছে। জায়গায় জায়গায় শিরাগুলো নর্মাল আছে, আর জায়গায় জায়গায় শিরাগুলো এরকম মোটা চওড়া হয়ে গেছে। এটা হচ্ছে এর রোগ। লম্বা সময় ধরে নার্ভের ট্রিটমেন্ট হয়েছে, লম্বা সময় ধরে। বেসিক্যালি এই রোগটার প্রপার কোনো ট্রিটমেন্টই সেই সময় ছিল না। তো এর হচ্ছে গিয়ে দীর্ঘ সময় ধরে নার্ভের ট্রিটমেন্ট হয়েছে। হওয়ার পরে তারপরে অনেক দিয়ে দিয়ে করে তারপর আইডেন্টিফাই করা গেছে এই লোকটার হচ্ছে গিয়ে, উনি কিছু কিছু সময় ব্লাড প্রেশারে এত ফ্লাকচুয়েট করে, এই লোকটা নিজের বডির উপরে আর কন্ট্রোল রাখতে পারে না। মানে শরীরের বিভিন্ন অঙ্গ যেন প্যারালাইসিসের মতন স্থির হয়ে যায়, হঠাৎ করে প্রচন্ড ঝিনঝিনানি শুরু হয়। তো এইরকম যে কাজগুলো, বিভিন্ন রকম হাত সম্পর্কে ছবি তোলা, এগুলো হচ্ছে গিয়ে আমাদের একটা টিম ফরমেশন আমরা করতে পারি, কারণ এখন আমার দলবল শক্তপোক্ত। তো যদি আপনারা কেউ হচ্ছে গিয়ে এই পারপাসে ভলান্টিয়ার হতে চান, সেই ক্ষেত্রে পরবর্তীকালে আরেকটু শিখে টিকে নিন, 6 মাস ক্লাস হোক, তারপরে হচ্ছে গিয়ে আমরা এটাকে নিয়ে এগোতে পারবো। আমি আছি স্যার, আমি আছি। বুঝতে পারছোই? তাহলে ঠিক। এটা হচ্ছে গিয়ে আমরা বুঝলাম, আয়ুরেখা সম্পর্কে মোটামুটি বুঝলাম।
এর পরের দিনের ক্লাসে আমরা, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলুন স্যার না। একটা কোশ্চেন ছিল। আহ, অনেক সময় দেখা যায় যে প্রচন্ড রোগ আছে, তারও তো হাত একদম পুরো কাঠি কাঠি হবে, কিন্তু ইন ফিউচার তার চেহারা ভালো হয়ে যেতে পারে, তার হাতের গড়নও চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে তখন, তাহলে কিভাবে ধরা যাবে? হবে না। হাত পা এগুলোর হচ্ছে গিয়ে একটা বেসিক গড়ন থাকে, সেই গড়নটা হচ্ছে গিয়ে সহজে চেঞ্জ হয় না। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে স্পেশালিটি পামের। যেমন হাত হচ্ছে গিয়ে, আমি যতই মোটা হই না কেন, একটা জিনিস লক্ষ্য করুন, এই যে আমার হাতের এই যে হাড়গুলো, আমি যতই মোটা হই আর যতই পিতলা হই, আমি একটা সময় বিশাল বিশাল রোগা ছিলাম, আমাকে দেখলেই আপনার কান্না পেয়ে যাবে, যেত সেই ছবি দেখলে। কি রোগা যে কি রোগা সেরকম ছিলাম। কিন্তু আমার এই হাতের গড়ন তখনও যেমন ছিল এখনো তেমন। আমার ওজন মাঝে মাঝে কমে মাঝে মাঝে বাড়ে, কিন্তু হাতের গড়নের একটা মোটামুটি শেপ ঠিকঠাক থাকে। অতিরিক্ত মোটা হয়ে গেল, অতিরিক্ত মোটা হলে ব্যাপারটা আলাদা, বা অতিরিক্ত রোগা হয়ে গেলে সেটা আলাদা, কিন্তু মোরারলেস গড়নটা একই ধরনের থাকে। যখন আপনি দেখছেন সেই সিচুয়েশন দেখে প্রেডিক্ট করবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কারোর কোনো প্রশ্ন? তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাব। স্যার, লাইফ লাইন থেকে কি জীবনের শক্তি বের করা যায়? লাইফ লাইন থেকে জীবনের শক্তি বার করা যায়। আমরা লাইন এখনো পড়া শুরু করিনি, হবে না? জানবার আগে আমাদের হাতটা সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। আগে আমরা লাইন বাদ দিয়ে শুধু হাত দেখে, লাইন নেই হাতে কিন্তু আমরা হাতের প্রেডিকশন করব, হবে। তারপরে আমরা লাইন নিয়ে প্রেডিকশন করব, তাহলে আমাদের প্রেডিকশনটা ঠিক হবে। আমরা যারা হাত দেখি তারা প্রথমে আয়ুরেখা, বৃহস্পতি এইসব দেখা শুরু করি, কিন্তু বৃহস্পতির ক্ষেত্র ভীষণ সুন্দর, বেশ গোল 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 হাতের রেখা, জীবনে কিচ্ছু করতে পারেনি। দেখবেন, বেশ দেখে মনে হবে কি বৃহস্পতি, আহা কি শুক্র, ও মন ভরে গেল, সারা জীবন রিক্সা চালিয়ে গেছে। আচ্ছা স্যার, হ্যাঁ, বলছি, ধরুন স্যার, এই যে এত ধরনের আমরা হাত দেখলাম, মানে এই যে হাতের আপনি দেখালেন, তা অ্যাকচুয়ালি এর মধ্যে যে আমরা যে প্রথম একদিন আলোচনা হয়েছিল যে ভাগ্য পরিবর্তনশীল, পরিবর্তন তো করা যায় যদি আমরা ইয়ে করি। তো সেক্ষেত্রে স্যার এই যে কিছু যে হাতগুলো দেখছি, হাতগুলো দেখালেন, সেক্ষেত্রে কি পরিবর্তন করা যেতে পারে? দেখুন, তার দেখা গেল হাতের রেখা এরকম আছে, তার এই বিপদটা হবেই, মানে এইরকম, মানে সেটা কি খানিকটা প্রতিরোধ করা যায়? মানে অনেকটা পরিবর্তন করা যায়। যেমন ধরুন আপনাকে দুটো জিনিস দেওয়া হয়েছে, আপনাকে একটা মাটির হাঁড়ি দেওয়া হয়েছে আর একটা লোহার হাঁড়ি দেওয়া হয়েছে। এবার মাটির হাঁড়িটাকে আপনি কোনোদিনই লোহার হাঁড়ির মতন করতে পারবেন না। মাটির হাঁড়িতে একটা ছিদ্র আছে, লোহার হাঁড়িতেও একটা ছিদ্র আছে। মাটির হাঁড়ির ছিদ্রটাকে মেরামত করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু লোহার হাঁড়ির ছিদ্রটাকে মেরামত করার জন্য আপনাকে কামারশালায় নিয়ে যেতে হবে, এই সমস্ত করতে হবে। তো আমাদের আধারটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের একটা প্রারব্ধ আছে, আমাদের একটা সেট আপ আছে, আমাদের একটা সিস্টেম আছে। ধরুন আমার বাড়িতে 3 তলা বাড়ির ভিত আছে, আমার এখন মনে হলো এই ভিতে আমি 8 তলা করবো, সেই বাড়ি কি দাঁড়িয়ে থাকবে? কিছুদিন পরে সামান্য এদিক ওদিক হলে বাড়িতে আস্তে আস্তে বসে যাওয়া, ফাটল ধরা, ভেঙে যাওয়া শুরু হবে। সুতরাং আমাদের আধার হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের একটা আয়ু রেখার মধ্যে ক্রস আছে, আমরা তাকে প্রোটেক্ট করবার চেষ্টা করতে পারি, তাকে কিছুটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করা যেতে পারে, কিন্তু টোটাল ভাগ্যের পরিবর্তন সেটা মুশকিল। আমাদের যে লোকটা হচ্ছে কি ধরুন রিক্সা চালাচ্ছে, বা যে লোকটা হচ্ছে চুরি করে খাচ্ছে, বা যে লোকটা হচ্ছে কি একদম এই রাস্তার ময়লা কুড়োচ্ছে, আমাদের পাড়ায় একজন ভদ্র মহিলা আছেন, একজন মেয়ে আছে, তো সেই মেয়েটির কাজ হচ্ছে সারা দিন সে সারা রাস্তায় ঘুরে বেড়ায়, এবং সে কি করে, সে রাস্তায় এসে যেখানে প্লাস্টিকের বোতল আছে সেই বোতলগুলোকে তুলে নেয়। বোতলগুলোকে তুলে নিয়ে আমাদের পাড়াতেই একটা ওই টিন ভাঙা লোহা ভাঙার দোকান আছে, বা ওই পুরোনো বোতলগুলো কেনে। তো ও হচ্ছে কি 4টে বোতল দিলে 1 টাকা পায়, 4টে বোতল মানে হচ্ছে 1 টাকা। তো ও মোটামুটি সারাদিন ঘুরে টুরে 25, 30টা, 40টা বোতল জোগাড় করেই ফেলে। তো ওর সারাদিনের ইনকাম হচ্ছে 10 থেকে 20 টাকা। তাহলে এই 20 টাকা যার ধরে ইনকাম ডেলি এখনকার দিনে, সেই মানুষটাকে আমি পোখরাজের একটা বড় পাথর, বড় ছাই তার গলায় পরিয়ে দিয়ে আমি তাকে হচ্ছে কি কোটিপতি বানাতে পারবো না। হুম। কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা সাডেন চেঞ্জ নিয়ে আসে,
যেমন হচ্ছে গিয়ে কাঁচা বাদাম, তারপর হচ্ছে গিয়ে রানু মণ্ডল, এরা হচ্ছে গিয়ে হঠাৎ করে সেলিব্রিটি হয়ে গিয়েছিল, আবার তারা হারিয়ে গেছে। তো এই যে মানুষগুলো, এদের এই সাডেন চেঞ্জ, এগুলো পরিবর্তন নয়, তো ডিপেন্ড করবে আধারের উপরে। আধার যদি ভালো থাকে তাহলে লেটে হলে পরেও সাকসেস আসবেই। আর আধার যদি দুর্বল থাকে, হাতের কোয়ালিটি যদি আলটিমেটলি খারাপ থাকে, বা কোনো অশুভ বড় বড় রেখা থাকে, সেগুলো খুব সমস্যা দিতে পারে। ভাগ্যের আংশিক পরিবর্তন সম্ভব, কিন্তু টোটাল ডেস্টিনি বেস্টিনি সব চেঞ্জ করে দেবো, মানুষটাকে বদলে দেবো, এটা একটু মাফি আছে। ওটা দেবতারা বদলাতে পারে, ওটা দৈবজ্ঞরা বদলাতে পারে। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। স্যার বলছি, হাতের যে প্রধান রেখাগুলোর কথা আপনি বললেন, এই প্রধান রেখাগুলো যদি কারোর হাতে খুব স্পষ্ট থাকে, মানে খুব দৃঢ় একদম গাঢ়, এবং হাতটা একদম পরিষ্কার কিন্তু ওই হাতের প্রধান রেখাগুলো একদম দৃঢ়, তাহলে কি সেটা কি খুব শুভত্ব ইন্ডিকেট করছে? না, না, এটা তত্ত্বের উপর ডিপেন্ড করে হাতের রেখা কতগুলো থাকবে। কিছু কিছু তত্ত্ব, যেমন অগ্নিতত্ত্বে মেইনলি দৃঢ় এবং গভীর রেখা থাকে, তখন আপনাকে ওই হাতের কনসিস্টেন্সি, হাতের ক্ষেত্র গুলোর কোনো শাখা প্রশাখা বেরিয়েছে কিনা, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এদের জীবনে কোনো প্যাচগোছ নেই, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। হাতের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে বুঝতে পারবেন যে হাতটা কতটা ভালো, কতটা খারাপ। এবং ওই রবি রেখা, যদি কারোর রবি রেখা স্পষ্ট থাকে কিন্তু রবি রেখাটাকে হরাইজেন্টালি যদি কোনো রেখা ক্রস করে যায়, একটা বা দুটো রেখা, তাহলে সেটা কি ইন্ডিকেট করছে? একটু আমরা পড়াশোনা করি, তারপর আমরা রবি আচ্ছা, রেখায় ঢুকবো। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এই হাতগুলো বুঝবার পরে নেক্সট আমাদের যেটা পড়তে হবে, মানে হাতের কোয়ালিটি, রং, এগুলো বুঝবার পরে আমাদের যেটা বুঝতে হবে এরপরে, সেটা হচ্ছে নেইলস, নখ। নখ হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন প্রকারের হয়, তার মধ্যে নখের কোয়ালিটি, এইটা আমাদেরকে মানুষটা কেমন, মানুষটার কোয়ালিটি কেমন, এইগুলো বুঝতে সাহায্য করে। নখ আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হেলথ বুঝবার ক্ষেত্রে, আগামী কিছুটা দিন বুঝবার ক্ষেত্রে, ব্যাক পিছনের দিকের কিছুটা দিন বুঝবার ক্ষেত্রে নখ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। নখের যে মেটেরিয়াল, এটা মেইনলি কেরাটিন দিয়ে তৈরি হয়। তো আমরা বিভিন্ন রকম নখ দেখতে পাই, এখনকার দিনে প্লাস্টিকের নখও দেখতে পাওয়া যায়। তো নখ আমাদের যখন যারা হবে, যারা পাম নিয়েই মেইনলি কাজকর্ম করবে, তাদেরকে যেটা করতে হবে, তারা নেইল রিমুভার লিখে দেবে। তাদের কিন্তু ওই নেল পলিশ রিমুভ করে হাত দেখতে হবে, বিশেষ করে মাতাজিরা যখন আসবেন আমাদের কাছে, তখন কিন্তু আমাদের নখ রং রিমুভ করে দেখতে হবে। হাত খুব সুন্দর, ভীষণ সুন্দর হাত, কিন্তু নখকে দেখে দেখতে এরকম লেগে হয়েছে, নখটা হচ্ছে গিয়ে আহ, এরকম নখ, মানে নখটা হচ্ছে গিয়ে মাঝখানে ছোট্ট একটু নখ আছে, কিংবা এই হচ্ছে আঙ্গুল, এখানে একটুখানি নখ আছে। ভাগ্য একদম গেছে চুলো পড়ায়, যতই গুতাও, যতই চেষ্টা করো, এই নখওয়ালা মানুষ সে কিন্তু তার মুশকিল আছে। নখটাকে আপনি দেখছেন করোগেটেড, এই হচ্ছে নখ, এখানে হচ্ছে এরকম এরকম করোগেটেড নখ, নেলটা হচ্ছে কি এরকম করোগেটেড টাইপের, এরকম। কিংবা নখ আপনি দেখছেন এরকম হচ্ছে হাত, নখটা হচ্ছে এরকম টাইপের হয়েছে, নখটা এরকম টাইপের দেখতে। তো এই টাইপের যে মানুষগুলো, এদেরকে হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করা, ঠিক আছে। তাহলে নখ দেখে আমরা কি দেখি? নখ আসলে পরেই আমরা নখটাকে টিপবো, নখটাকে আঙ্গুলের তলায় হাত দিয়ে নখটাকে হালকা হালকা করে টিপবো। টিপলে পরেই আমরা নখটাকে বুঝে যাবো নখটা কেমন, নখটা প্লেন কিনা, নখটার মধ্যে করকর করছে কিনা, টিনের চালের মতন নখটা কিনা, এগুলো আমরা দেখে নেবো। নখ আমাদের হেলথকে ইন্ডিকেট করে, নখ আমাদের শিরদাঁড়ার স্ট্রেংথ কে ইন্ডিকেট করে, নখের কালার আমাদের হৃৎপিণ্ড, ব্লাড সার্কুলেশন কে ইন্ডিকেট করে। নখ দেখে আমরা হার্টের কন্ডিশন বুঝতে পারি।
এই মানুষটার স্টেবিলিটি কতটা, এই মানুষটা কতটা লড়াই করতে সক্ষম, সেটা আমরা নখ দেখে বলতে পারি। একটা মানুষের নখ দেখে সেই মানুষটার কোমরে ব্যথা আছে কিনা সেইটা আমরা আইডেন্টিফাই করতে পারি। সুতরাং নখ হচ্ছে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে নখ কি দিয়ে তৈরি আমরা বুঝলাম, কেরাটিন দিয়ে। মোটামুটি নখ আমাদের প্রেজেন্ট সিচুয়েশনকে ইন্ডিকেট করে, প্রেজেন্ট যে সিচুয়েশন সেটাকে ইন্ডিকেট করে নখ। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বেগুনি রঙের নখ দেখতে পাওয়া যায়, কিছু কিছু মানুষ নখ খায়, কিছু কিছু মানুষ ওরা হচ্ছে গিয়ে নখ ভেঙে ফেলে। কিছু কিছু মানুষের মধ্যে সবসময় এরকম এরকম দেখবেন, এরকম করে নখের করছে, নখ হলে পরে নখ নিজের হাত দিয়ে নিজের আরেকটা নখ দিয়ে এরকম করে নখকে খুঁড়ছে, এবং নখটাকে যখন খুঁড়ছে তখন মুখের মধ্যে নরম 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 মুখ করছে, এরকম দেখতে পাবেন। এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কোয়ালিটিকে ইন্ডিকেট করে। প্রথম হচ্ছে গিয়ে নখ যদি খুব বড় হয়, সামনের লোকটা হচ্ছে গিয়ে একটু ওপেন টাইপের লোক। নখ যদি খুব বড় হয়ে চামচের মতন আঙ্গুলটাকে ঘিরে ধরে, ধরুন আবার হচ্ছে কি এরকম নখ, এই নখটিকে এরকম চামচের মতো করে নখটাকে ঘিরে ধরেছে, এই লোকগুলোকে নিয়ে আপনি বিপদে পড়বেনই। এই নখগুলোকে নিয়ে সমস্যা দেখতে পাওয়া যাবে, এই নখগুলো বেশ তাকে বিপদে ফেলতে পারে। এই নখগুলো সমস্যার কারণ হতে পারে, অশান্তি সৃষ্টি করবে, এদের হার্টের প্রবলেম আসবে। এই মানুষগুলোর ক্ষেত্রে একটু উগ্র কামনা দেখতে পাওয়া যাবে। এবং আহ তবে কামনার উগ্রতা থাকলেও কামনার নিবৃত্তিকরণের যে সময়, তার কিন্তু দৈর্ঘ্যের অভাব দেখতে পাওয়া যাবে। এদের কামনা স্বল্পস্থায়ী, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এদের হৃৎপিণ্ডের রোগ খুব দ্রুত আসতে দেখতে পাওয়া যাবে। নখ যদি অতিরিক্ত লম্বাটে টাইপের হয়, খুব শারীরিকভাবে দুর্বল, মোটেও সুস্থ নয় সে। অতিরিক্ত লম্বাটে নখ, খুব ছোট নখ, নার্ভের প্রবলেম, এরকম একটা ছোট্ট নখ রয়েছে, নার্ভের প্রবলেমে ভোগে, প্রচন্ড অ্যাংজাইটি, প্রচন্ড খিটখিটে, খুব রেগে যায়। নখের পাশে মাংস উঁচু হয়ে রয়েছে, নখের পাশে মাংস উঁচু, একটু উঁচু, খুব যুক্তিবাদী, একটু উঁচু, খুব ঝগড়াটে, একদম নিচু, লেভেল হয়ে গেছে, খুব দুর্বল, নার্ভের প্রবলেম। নার্ভের প্রবলেম, কেউ কিছু বললে সেটা শুনে নেয়, কেউ কিছু বললেই সেটাকে বলে না তুমি ঠিক বলেছো, তোমার কথাটা শুনেই চলবো, তুমি তুমি আমার ভালো চাও। নখ যদি চ্যাপ্টা হয়, সোজা সাপটা মানসিকতা। ওটা খুব ভালো করে ভিডিওটা দেখবেন, নোট নেবেন এখান থেকে, না হলে কিন্তু সব ভুলে যাবেন। নখ যদি খুব টাইপের এরকম টাইপের নখ হয়, এরকম টাইপের নখ দেখতে পাই, রেয়ার নখ, তো বোকা টাইপের। এরা এদের যদি পুরুষ মানুষ হয় বউয়ের কথা শুনে চলে, আর স্ত্রী লোক হলে এরা আশেপাশের লোকের কথা শুনে চলে। এদের উপরে অন্য লোক খুব দ্রুত প্রভাব বিস্তার করে, এই মানুষগুলোকে খুব দ্রুত কনভিন্স করে নেওয়া যায়। এবার আমরা কিছু স্পেসিফিক টাইপ দেখবো নখের। তার মধ্যে প্রথম হচ্ছে চওড়া নখ। চওড়া নখটা কিরকম? এটা হচ্ছে চওড়া নখ। তো এই ধরনের নখ যদি থাকে, এরা হচ্ছে উদার মানসিকতা সম্পন্ন, প্রচন্ড হেল্পফুল, ভালো রকম অর্থ উপার্জন করতে পারে। হাতটা যদি বেশ ভালো টাইপের হয়, তার সঙ্গে এরকম নখ দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে গিয়ে মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, এদের উপরে মানুষ নির্ভর করতে পারে, এরা মানুষকে খুব কনফিডেন্স দিতে পারে, এরা মোটিভেশনাল স্পিকার হয়ে থাকে। কিন্তু এদের একটা প্রবলেম রয়েছে, এদের মধ্যে জটিলতা নেই, এদের প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এরা জীবনে প্রচুর টাকা ক্ষতির শিকার হয়ে থাকে, অর্থনৈতিক দিক থেকে এরা বিভিন্ন সময় দুর্বল হয়ে পড়েন, সমস্যা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়।
সিম্পলিসিটির কারণে এরা খুবই প্রতারিত হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই মানুষগুলো প্রেমের ক্ষেত্রে দায়িত্ব নিয়ে নেন, প্রচুর দায়িত্ব। মানে এরা খুব ভালো প্রেমিক। এরকম নখযুক্ত মানুষ যদি আপনার প্রেমিক কিংবা হাজবেন্ড হয়ে থাকে, তাহলে সব কথা শুনবে, সব রকম চলবে। মেয়েদের হাতে সাধারণত এরকম নখ দেখতে পাওয়া যায় না, এই ছেলেদের কথাটাই বলছি। সে আশাবাদী, সে কোনো আপনি গন্ডগোল করলে বলবে আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী বউ, এই সমস্ত। হুম, কিন্তু কিছু কিছু জায়গায় এই মানুষকে নিয়ে আপনি বিপদে পড়বেন। তাহলে এটা হচ্ছে চৌকো নখ। আর এদের প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এরা হচ্ছে কি কেউ একটু ভালো কথা বললেই প্রেমে পড়ে, পরিশ্রম প্রচুর করতে পারে, সাধারণত চাকরি, রেগুলার ইনকাম আছে, রেগুলার কনসিস্টেন্ট ইনকাম আছে, এই জিনিসগুলোকে এরা পছন্দ করে। এরপরে সরু নখটা কিরকম? এটা হচ্ছে সরু নখ। এদের শরীর স্বাস্থ্য দুর্বল, এদের মধ্যে শারীরিক দুর্বলতা, ব্যথা এই সমস্ত দেখতে পাওয়া যায়। একটু খিটখিটে টাইপের, ছোট ছোট করে স্যাটিসফ্যাকশনের অভাব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা একটু হতাশাবাদী, এদের মধ্যে ওই অস্থি সংক্রান্ত পীড়া দেখতে পাওয়া যায়, ব্যথা, যন্ত্রণা ইত্যাদিতে ভুগবার টেন্ডেন্সি এদের ক্ষেত্রে অনেকটাই বেশি। এই মানুষগুলো বিভিন্ন ধরনের ব্যথায় ভুক্তভোগী হয়ে থাকেন। কখনো কখনো একটু বেশি বয়সের মধ্যে এদের ওই শিরদাঁড়া সংক্রান্ত পীড়া এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা যদি উঁচু নিচু হয়, একটু করোগেটেড টাইপের, কিংবা নখের মধ্যে এরকম দাগ দেখতে পাওয়া যায়, এদের জীবনে কারণে অকারণে স্যাটিসফ্যাকশনের অভাব তৈরি হতে দেখতে দেখতে পাওয়া যায়। এরা হিংসুটে, ঝগড়াটে এবং পরশ্রী কাতর হয়ে পড়েন। আশেপাশের মানুষদেরকে নিয়ে এরা দুশ্চিন্তায় পড়েন, এবং এই মানুষগুলো অত্যন্ত দৈব নির্ভর হন। এরা অ্যাস্ট্রোলজিকে ভীষণভাবে বিশ্বাস করেন। যে যেটা করে সেটা এরা করতে চান। আপনার কাছে দেখলো আপনি লোহার ব্যবসা করে হ্যাপি হয়েছেন, বলছে আমিও লোহার ব্যবসা করবো। কাউকে দেখলো যে কাঠের ব্যবসা করে হ্যাপি হয়েছে, বলে আমিও কাঠের ব্যবসা করবো, টাইপের মেন্টালিটি এরা। কম্প্যারিজন এদের ভীষণ পছন্দ। এরা সব জায়গায় এটা ওটা সেটার সাথে কম্পেয়ার করতে পছন্দ করেন। এরপরে হচ্ছে একটু চ্যাপ্টা টাইপের চৌকো নখ। চ্যাপ্টা নখ কিরকম? সেটা অনেকটা এই নখের মতোই, এই চওড়া নখের মতোই, কিন্তু একটু ফ্ল্যাট। নখের ওপরটা যে রাউন্ড টাইপের থাকে, নখের ওপরটা যে এরকম টাইপের থাকে, সেরকম নয়। চ্যাপ্টা নখগুলো কিরকম? নখের ওপরটা হচ্ছে ফ্ল্যাট টাইপের। মানে এই টাইপের নখগুলো কিরকম দেখতে হয়? এরকম টাইপের। এরা একটু শ্রমিক প্রকৃতির মানুষ, প্রচুর পরিশ্রম করতে এরা ভালোবাসে, খাটাখাটনি করে। কিন্তু এদের মধ্যে একটা নীতি আছে, এরা একটা ভালোবাসে, কিন্তু স্পেসিফিক জিনিস থেকে এরা কখনো সরতে চায় না। ওই স্পেসিফিক জিনিসটাকে এরা কন্টিনিউয়াসলি ওই জিনিসটাকে ওরা ধরে থাকে। এরা খুব ভালো শিষ্য হতে পারে, এরা খুব ভালো ছাত্র হতে পারে, এরা সারা জীবন আপনাকে গুরু হিসেবে মেনে যাবেন। এইরকম নখওয়ালা ব্যক্তির নখ যদি খুব শক্ত নখ হয়, এইরকম নখের মধ্যে যদি ব্ল্যাক আর রেড দেখতে পাওয়া যায়, এরকম হবে। আমি একটুখানি করে দেখাচ্ছি। ধরুন এই দিকটা একটু হচ্ছে গিয়ে রেডিশ, আর এই উপরের দিকটা একটু ব্ল্যাকিশ ব্ল্যাক, এরকম টাইপের একটু কালচে টাইপের, আর নিচের দিকটা লাল। মানে ক্যারেক্টার গন্ডগোল আছে, একে ভরসা করা যাবে না। এই লোকের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। শুধু হাই পার্সোনালিটি নিয়ে আপনাকে কনভিন্স করবে, টাকা পয়সা নিয়ে হওয়া হয়ে যাবে। এরপরে হচ্ছে গিয়ে একটা বিশেষ নখ। এটা ছোট, মাঝারি ছোট আকৃতির নখ। এই নখটার শেপটা হচ্ছে একটু আইভরি শেপ, এরকম। এরা খুব ভালো শিল্পী। এই মানুষগুলো দার্শনিক হতে পারে। এই মানুষগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি কম, কিন্তু এরা খুব ভালো পড়াশুনো করে, প্রচুর কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, বিভিন্ন ধরনের বিষয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়। আর এই মানুষগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি অনেকটাই বেশি। এই নখগুলোর আরেকটা শেপও আমি দেখাই, এটাও এর মধ্যেই পড়বে। এই দুটো নখই সেম ক্যাটাগরিতে পড়বে। এরা ক্রিয়েটিভ, এরা বিশ্লেষণী ক্ষমতা রয়েছে, এরা হচ্ছে গিয়ে অন্যান্যদের কাজকর্মের অ্যানালাইসিস করতে পারে। অর্থনৈতিক দিক থেকে এরা অত্যন্ত
সবল হয়ে থাকে, এরা মানি মেকিং, মানে যোগাযোগ ক্ষেত্রে উপার্জন করতে পারে। এদের একটাই প্রবলেম, এরা অতিরিক্ত ভারী পরিশ্রম অ্যাভয়েড করতে চায়। এরা একটু শান্তিপ্রিয়, এরা একটু হচ্ছে কি নিজেকে হ্যাপি রাখতে চায়। আমি ভালো আছি, এটা আমার জন্য ভীষণ। এই নখটাকে আমি বেস্ট নখের তলে ফেলি। এদের সাকসেস রেট অন্যদের থেকে অনেক বেশি। এদেরকে আমরা সৌভাগ্যবান হিসেবে ট্রিট করব। যেমন মাঝারি নরম হাত হচ্ছে সৌভাগ্যবান, এরাও তেমনি হচ্ছে গিয়ে সৌভাগ্যবান প্রকৃতির মানুষ। এরা ভীষণ ভালো অন্যদের সঙ্গে মিশতে পারে, এদের অ্যাটাচমেন্ট খুব বেশি হয় অন্যদের সঙ্গে। এরা খুব ভালো বক্তা হয়ে থাকেন, এরা শিখতে পারেন ভালো, এরা অর্থ উপার্জন করতে পারেন, এরা স্পিরিচুয়াল, এদের আধ্যাত্মিক ক্ষমতা অন্যদের থেকে অনেক বেশি। এবং এরা কোনো একটা বিষয় শিখে সেটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, যেটা এই পক্ষরা নিতে পারে না। এই পক্ষ শিখতে পারে কিন্তু সেটাকে ডেভেলপ করতে চায় না, সেই সিস্টেমটাকে ফলো করে, কিন্তু এরা সেটাকে উন্নতির দিকে নিয়ে যেতে চায়। লম্বাটে চৌকো নখ, এরা ভালো নখ, এরা শিল্প সাহিত্য অত্যন্ত ভালোবাসে, কিন্তু একটু অসুস্থ হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। মেইনলি চেস্ট পেইন, চেস্ট, বুক, হাতের আপার পার্ট, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, এইসব। এই মানুষগুলোর কিছু মৌলিক চিন্তা থাকে, এরা প্রচন্ড পরিশ্রমী হয়ে থাকেন। অনেক সময় দেখতে পাওয়া যায় এদের শরীরটা ঠিকঠাক দিচ্ছে না। এই শরীর না দেওয়ার কারণে এরা সেই লেভেলটা অ্যাচিভ করতে পারে না যেটা এদের অ্যাচিভ করবার কথা। সেই জায়গাটাতে গিয়ে না পৌঁছতে পারে। এবং এই ধরনের মানুষদের ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু সময় তারা প্রচন্ড চেষ্টা সত্ত্বেও, প্রচন্ড পরিশ্রম সত্ত্বেও আলটিমেটলি সেই জায়গাটা রিচ করতে পারে না যেটা তাদের রিচ করবার কথা ছিল। তারা সেই জায়গাটা রিচ করতে গিয়ে ধাক্কা খেয়ে যায়, আটকে যায়। তাহলে আজকের আমাদের পড়াশোনা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আবার অ্যাস্ট্রোলজিও পড়বো, তার সঙ্গে পামিস্ট্রি নিয়েও কিছু চর্চা করব। করে আরো দুটো ক্লাস আমরা পামিস্ট্রির বেসিক পার্টটা পড়বো। করে তারপরে হচ্ছে গিয়ে আমরা আহ জেনারেল প্রেডিকশন, তার সঙ্গে সেই প্রেডিকশনকে আবার খানিকটা এগোবো, এগিয়ে তারপরে বাকি জিনিসগুলোকে আবার। তো আশা করি নখের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই ছবিটাকেও আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। এই ছবিটা ভীষণ ইম্পর্টেন্ট, এই ছবিগুলো আপনারা দেখবেন, খেয়াল রাখবেন, রেখে হচ্ছে গিয়ে চেষ্টা করবেন। আহ 241, আপনারা প্রচুর ভিডিওগুলোকে ইয়ে করুন, পড়াশুনো করে হচ্ছে গিয়ে চেষ্টা করুন ব্যাপারটাকে ইয়ে করবার, নিয়ে আসবার জায়গা মতন। তাতে হচ্ছে গিয়ে আহ এডুকেশনটা ঠিকঠাক জায়গায় যাবে, খুব ভালোভাবে আপনারা প্রেডিক্ট করতে পারবেন, এটা আর কি হবে। যাই হোক, ছবি টবিগুলো পাঠিয়ে দিলাম, পাঠিয়ে টাটিয়ে আহ পড়াশুনো করে আমি কিন্তু পড়া ধরবো পরের দিন। তো এবার হচ্ছে কি আমাদের তাহলে ছুটি আজকের মতন, অনেকক্ষণ ধরে ক্লাস করেছেন। চলুন, টাটা, সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।